হ্যালো স্যার, কিছু শুনতে পাওয়া যাচ্ছে না স্যার। হ্যাঁ, এক্ষুনি শুনতে পাবে। এই রেকর্ডিংটা স্টার্ট হলো, তো প্রত্যেককে আজকের প্রথম ক্লাসে স্বাগত। টেট 2024 সালকে কেন্দ্র করে বা 24 সালকে টার্গেট করে আমরা এই ব্যাচটাকে স্পেশালি পড়াচ্ছি, এবং এই ব্যাচটার যে কনসেপ্ট সেটা টেট শিওরের কাছেও ভীষণ পরিমাণে একটা নতুন কনসেপ্ট। তার কারণ এতজন টিচার বা প্রত্যেকটা টপিককে ছোট ছোট ভাগে ভাগ করে যে পড়ানোর পদ্ধতি, সেটা টেট শিওর কোনোদিনই এর আগে করেনি। এই প্রথমবার করবে তোমাদের ব্যাচকে সঙ্গে নিয়ে। আশা করবো এই ব্যাচে তোমরা প্রত্যেকেই ভীষণভাবে উপকৃত হবে, এবং আমাদের টিচাররা যা যা বলবেন প্রথম দিন থেকে সেগুলো একেবারে তোতা পাখির মতো শুনে চলবে বা সেটাকে মান্য করে চলবে। আশা করি টেট সফল হবেই তুমি, কারণ আমরা যে অভিজ্ঞতা অর্জন করেছি অনেকবার টেট পাস করে, সেই অভিজ্ঞতা থেকেই যেটাই করব তোমাদের ভালোর জন্যই করব। এখন সবার প্রথমে আমি সিলেবাসটা তোমাদেরকে একটু শো করেছি, এই সম্পর্কে একটু দু চারটে কথা বলে তারপরে আমরা অন্য কথা বলবো, দেন ম্যাডাম তোমাদেরকে ক্লাস কন্টিনিউ করবেন। এখানে সিলেবাস দেব, এক্ষুনি তোমাদেরকে সিলেবাস দেব। দেখো, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট এর অফিসিয়াল সিলেবাস বলে একটি বই, এটা আমাদের এই বইটা তোমাদের গ্রুপে এক্ষুনি দিয়ে দেবো, এবং এটা 2024 সালের জন্যই তোমাদেরকে ডিজাইন করা হয়েছে, অর্থাৎ তোমাদের জন্যই করা হয়েছে। এখন বিষয়টা রয়েছে, প্রশ্ন করবে যে স্যার 2024 সালে কি সিলেবাস দিয়েছে? আমরা 2023 সালে যে অফিসিয়াল সিলেবাস পশ্চিমবঙ্গ সরকারের বা আমাদের এই প্রাইমারি কাউন্সিলের বা প্রাইমারি বোর্ডের, সেই সিলেবাসটাকেই টার্গেট করে বা সেই সিলেবাসটাকে ধরেই কিন্তু আমরা তোমাদেরকে পরপর পড়াবো। আশা করব যে এই সিলেবাসের কোনো পরিবর্তন 2024 সালে হবে না। আর যদি কোনো কারণে কোনো পরিবর্তন হয়ও, তাহলে সেই ক্ষেত্রে এই যে মূল স্ট্রাকচার সিলেবাসের, এটার পরিবর্তন করা সম্ভব নয় পর্ষদের কাছে। হতে পারে যে এখান থেকে কিছু নতুন টপিক অ্যাড করে দিতে পারে, যেটা 2023 সালেও অ্যাড করেছিল। আমি বলেছি, বারবার বলেছি, যে যেমন 10-11 এই দেখবে ইংলিশের ক্ষেত্রে 3টে নতুন টপিক অ্যাড করে দিয়েছিল আগের বছর, 11, 12, 13 মাইক্রো টিচিং, অ্যাসেসমেন্ট এবং এরকম আরেকটি টপিক লেসন প্ল্যান, এইগুলো অ্যাড করে দিয়েছিল। তা 2024 সালেও হতে পারে যে আরো নতুন কিছু টপিক অ্যাড করে ওরা দিতে পারে, অথবা দু একটা টপিক বাদও দিতে পারে, কিন্তু সেটার সম্ভাবনা খুবই কম। যদি সেটা করে, তাহলে সেই ক্ষেত্রেও আমরা সেই টপিকগুলোর নোট তোমাদেরকে আলাদাভাবে পিডিএফ আকারে গ্রুপে দিয়ে দেব। আর যদি সেটা না করে, তাহলে এই সিলেবাসটাই তোমাদের কাছে সিলেবাস হিসাবে গণ্য হবে, এবং এটাই তোমাদের ফাইনাল সিলেবাস। এবং সেই সিলেবাসটাকে একটা সুন্দর বইয়ের মতো করে পিডিএফ বুক হিসাবে তোমাদেরকে আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। তোমাদের যেটা কাজ হবে, এই বইটাকে সবার আগে প্রিন্ট আউট করবে। এটা নিজেরাই প্রিন্ট আউট করবে, কারণ এটা সিলেবাস। আর যদি প্রিন্ট আউট না করো, তাহলে একটু সময় লাগবে, আমাদের বই যতদিন না যায় ততদিন তোমাকে অপেক্ষা করতে হবে। যেখানে বেশি পেজ নেই, মাত্র 12টা মতো পেজ আছে। আমি বলবো যে এটা প্রিন্ট আউট করেই নাও, তাহলে প্রথম দিন থেকে তুমি সিলেবাস অনুসারে পড়তে পারবে। আর একটা কারণ আছে, সিলেবাসটাকে সবসময় হাতের কাছে রাখতে হয়। আর আমাদের বইয়ের মধ্যে আবার সিলেবাস পাবে তুমি, তো সিলেবাসটাকে আলাদাভাবে যদি প্রিন্ট আউট করে রাখো, খুব একটা খারাপ কিছু হবে না। হয়তো 24 টাকা তোমার বেশি যেতে পারে, কিন্তু এর থেকে খারাপ কিছু হবে না। তো এই সিলেবাসটা আমি সবার প্রথমে তোমাদেরকে গ্রুপে পোস্ট করে দিচ্ছি, আমাদের যে 20 নম্বর পেইড ব্যাচ আছে সেই সেই ব্যাচে বা সেই গ্রুপে। তো এক্ষুনি সিলেবাসটা সবাই পেয়ে যাবে, এবং সেই সিলেবাসটাকে তোমরা সবসময় ফলো করবে। বুঝতে পারলে আমার কথাটা? এটুখানের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? স্যার, এর আগে যেটা সিলেবাস না দিয়েছিলেন স্যার। ওটা আর এটা আলাদা স্যার? একই 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 আচ্ছা আচ্ছা, সিলেবাস, ওটাও 23, এটাও 23, আলাদা কিছু ঠিক আছে। করা হয়নি। মানে ওটা পড়েছি তো ওই জন্য স্যার। ঠিক আছে। হ্যাঁ, একই সিলেবাস। ঠিক আছে, ওটা শুধু আমরা ওটা 23 লেখা আছে, এটার মধ্যে 24 লেখা আছে, বাট সিলেবাসের মূল যে কাঠামো তার কোনো পরিবর্তন করার ক্ষমতা আমাদের নেই। তার কারণ সিলেবাসটা তো আমরা তৈরি করিনি, পর্ষদের সিলেবাস। তো যাই হোক, আমি 24 সালের সিলেবাসটা দেখো গ্রুপে পোস্ট করে দিলাম। চলে গেছে সিলেবাসটা তোমাদের গ্রুপে। এইটুখানের মধ্যে আশা করবো কারো কোনো প্রশ্ন নেই আমার কাছে। এবার আরেকটি পেজ তোমরা দেখতে পাবে, দেখো সেটা হলো, আরেকটি পেজ দেখতে পাবে, এই সেটা হলো আমাদের 20 নম্বর ব্যাচের রুটিন।
কুড়ি নম্বর ব্যাচের রুটিন। এই রুটিনটাও আগেও একবার দিয়েছিলাম, আমি আরো একবার তোমাদেরকে ওই গ্রুপেই পোস্ট করে দিচ্ছি, অর্থাৎ কোন গ্রুপে, যে গ্রুপটাতে তোমরা আছো ওই গ্রুপটাই কিন্তু তোমাদের অফিসিয়াল গ্রুপ। ওই গ্রুপেই সমস্ত ধরনের নোট তোমরা পাবে, কিন্তু ওটা অনলি অ্যাডমিনই থাকবে, তার কারণ অবাঞ্ছিত কোনো কথাবার্তা ওখানে হবে না। ভবিষ্যতে যদি তোমরা কিছুদিন ক্লাস করে নাও, অন্তত 1 মাস ক্লাস করে নাও, তারপরে যদি বলো যে স্যার আমরা সুস্থভাবে একটা গ্রুপ ডিসকাশন গ্রুপ আমরা পড়াশোনা নিয়ে আলোচনা করব, তাহলে সেটা আলাদা একটা গ্রুপ তোমাদেরকে খুলে দেব, যেখানে কেবলমাত্র পড়াশোনা নিয়ে আলোচনা করতে হবে। আমরা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে দেখেছি পড়াশোনার গ্রুপের নামে তারপরে ভুলভাল জোকস পোস্ট হয় ইত্যাদি, এগুলো আমাদের টেট শিওরে কোনোদিনই হয়নি, আর আমি করতেও এটা দেবো না। যে করবে তাকে রিমুভ করে দেবো। কাজে সেটা যদি বলো তাহলে সেটা 1 মাস পরে আমরা একটা গ্রুপ ডিসকাশন গ্রুপ খুলবো। আপাতত আমরা শুধু সিরিয়াসলি একটা গ্রুপ, যে গ্রুপে আছো সেখানে আমি পোস্ট করে দিলাম আমাদের ফাইনাল রুটিন। এটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার স্যার। 1 মাস পরে গ্রুপ ডিসকাশনটা করে দিন একবার স্যার। 1 মাস ক্লাস হোক, তারপর 1 মাস সঠিকভাবে ক্লাস করো, তারপর হ্যাঁ আচ্ছা নিশ্চয়ই ঠিক করবো, আছে আমি তো স্যার, 1 মাস নিজেই বলে পরে দেবো। করবেন স্যার। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা ক্লাস ঠিক হবে, আছে মানে কিছুটা এগোবে পড়াশোনা, তারপর পড়াশোনা আচ্ছা স্যার। না গিয়ে তো গ্রুপ ডিসকাশন বলে কিছু হতে পারে না, আগে পড়া হবে না তারপর। তারপরে হ্যাঁ ঠিক আছে স্যার। এটুকুর মধ্যে কোনো প্রশ্ন আছে কারো? না স্যার। কারো প্রশ্ন নেই? না স্যার, না স্যার। দেখো এই রুটিন অনুসারে আজকে মঙ্গলবার 8টা থেকে সবকটা ক্লাস। এই মঙ্গলবারে এস পাল ম্যাডাম তোমাদের প্রথম ক্লাস শুরু করবেন। এটা রোটেশন ওইতে ক্লাসটা হবে, অর্থাৎ একটা ক্লাস এস পাল ম্যাডাম নেবেন, পরের সপ্তাহে পি গোস্বামী বলে আরেকজন স্যার, তোমরাই ক্লাস করেছো, তোমরাই রেকমেন্ড করেছো এই স্যারকে, সে ক্লাস করাবেন। পরের দিন মানে কালকে তোমাদের ইভিএস ক্লাস থাকবে, ঠিক এরকম ভাবে রোটেশনাল অনুসারে ক্লাস হতে থাকবে, দুজন ম্যাডাম আছেন তাদের মধ্যে। এবং তারপর আছে ইংলিশ, বর্তমান ইংলিশটা কেবল আমি একাই পড়াবো, তারপর যদি মনে হয় যে স্যার আর একজন ম্যাডামকে দিয়ে দিন, তাও যুক্ত করে দেবো। কারণ বেশিরভাগ স্টুডেন্টই বলে যে স্যার আপনি ইংলিশটা পড়ান, তাই আমি অনেক চাপ থাকা সত্ত্বেও অন্য ম্যাডামকে এখনো ইনক্লুড করিনি, বাট তোমরা বললে সেটাও আমি করে দেব। বাকি সমস্ত সাবজেক্টে এরকম দুজন দুজন করে টিচার দেওয়া আছে। তাহলে আজকে মূলত তোমাদের আজকে 23 তারিখ, আজকে থেকে তোমাদের ক্লাসটা কিন্তু অফিসিয়ালি স্টার্ট হলো। তোমাদের যে রেমুনারেশন, অর্থাৎ তোমরা যে 599 টাকা অনেকেই এখানে দিয়ে অ্যাডমিশন নিয়েছো, বা অনেকে দুটো ফিস একসঙ্গে পেড করেছো, আজকে থেকেই কেবলমাত্র কাউন্ট হবে। এতদিন ধরে যে ক্লাস করেছো তোমরা বা অ্যাডমিশন নিয়েছো, অ্যাবসলিউটলি প্রত্যেকটাই ফ্রি, তার জন্য কোনো টাকা পয়সা আমরা চার্জ করি না। আজকে থেকে তোমাদের ফিস হবে, অর্থাৎ তোমাদের এই ব্যাচটা শুরু হলো 23 তারিখ থেকে। তোমাদের যে পেমেন্ট রিসিপ্টটা তোমরা পেয়েছো, ওখানে দেখবে ব্যাচ স্টার্ট বলে একটা অপশন আছে, সেটা ব্ল্যাঙ্ক ছিল এতদিন অবধি। নেক্সট থেকে তোমরা সেখানে এই ডেটটা দেখতে পাবে যে 23 তারিখ থেকে আমাদের ব্যাচটা শুরু হয়েছিল। আমাদের প্রিভিয়াস কমিটমেন্ট অনুসারে আমরা প্রথমবারে কিন্তু 2 মাসের টাকা নেব বলেছিলাম, কারণ সেটা না নিলে অনলাইনে পড়ানো পসিবল নয়। কেন নয় তাও বন্ধুর মতো বলি, কারণ এখানে বেশিরভাগ স্টুডেন্টই এসছে নোট নেব পড়বো কিন্তু টাকা দেবো না, এরকম একটা মানসিকতা থাকে। যদি কারো এরকম থেকে থাকে প্রথমেই সেটা মন থেকে দূরে হাঁটাও, কারণ আমরা এখানে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে একটা টার্গেট নিয়ে 2024 সালের টেটটা পাশ করতে এসেছি। কাজে এখানে সততা এবং নিষ্ঠার প্রয়োজন চরম সীমায়। এখানে যেমন কোনো টিচারের ফাঁকিবাজি আমি কোনোভাবেই বরদাস্ত করব না, যেহেতু আমি দায়িত্ব নিয়েছি এবং আমিও তাদেরকে প্রত্যেকটা ক্লাস অনুসারে রেমুনারেশন পে করি ক্লাস হয়ে যাওয়ার পরেই। ঠিক সেরকম ভাবে তোমাদের কেউ কোনো ফাঁকিবাজি দেওয়ার সুযোগ আমি এখান থেকে দেব না, বা সেটা করতে আমি পারবো না। এটা তাহলে মন থেকে বুঝে নাও যে আমাকে পড়তে হবে। আর কি করতে হবে, 23 তারিখ আজকে হলো, আজকে থেকে 15 দিনের মধ্যে তোমাদের দ্বিতীয় যে 599 টাকা, যারা একটা পেমেন্ট দিয়ে অ্যাডমিশন নিয়েছো সেটা কিন্তু পেড করে দিতে হবে। কেউ বলতে পারবে না 15 দিনের পেরিয়ে যাওয়ার পরে যে স্যার আমি না 2 দিন পরে দেব, এটা কিন্তু হবে না, কারণ এটা একটা প্রফেশনাল কোর্স। তুমি ওখানে পেমেন্ট না করলেও আমাকে কিন্তু টিচারের পেমেন্ট প্রত্যেকটা ক্লাস অনুসারে করে যেতে হয়। এটা কিন্তু তোমরা কেউ বাচ্চা নও, এই বিষয়টা মনে রাখবে। এবং তোমরা যদি কোঅপারেট না করো, আমার পক্ষে কিন্তু ব্যাচ চালানো ভীষণ ডিফিকাল্ট এবং কঠিন। এটা বন্ধুর মতো তোমাদেরকে প্রথম দিনই শেয়ার করলাম, এবং কোনো রকমের লুকোচুরির বিষয় এখানে নেই। এখানে ম্যাডাম রয়েছেন ক্লাসে, আমি তার সামনেই কথাগুলো তোমাদেরকে ডিরেক্টলি বলে দিলাম। তার মানে আজকে থেকে তোমাদের ফিস কাউন্ট হচ্ছে, এবং আজকে থেকে 15 দিন, তার মানে
30 তারিখ পরের মাসের কত তারিখ হচ্ছে? 15 দিন কত তারিখ হচ্ছে? 7 দিনে 8 তারিখ। স্যার হ্যাঁ, 8 তারিখ। তার মানে নেক্সট মান্থের 8 তারিখের 8 তারিখ মধ্যে হবে। বাকি যে 599 টাকাটা সেটা পেড করবে। যেমন ভাবে পেমেন্ট করে অ্যাডমিশন নিয়েছো সেম ওয়েতে, শুধু তফাৎ হচ্ছে তখন স্ক্রিনশটটা যে পাঠাবে সেখানে ট্রানজাকশন আইডিটা যাতে দেখা যায় এবং তার সঙ্গে তোমার রোল নাম্বারটা লিখে দিতে হবে। কারণ প্রত্যেকে এখানে রোল নাম্বার পেয়ে গেছো। এখানে কেউ আছো যে রোল নাম্বার পাওনি? আশা করবো কেউ নেই। আমরা স্যার রোল নাম্বার পেয়েছি স্যার। যদি কেউ থেকে থাকো রোল নাম্বার পাওনি, সে আমাকে হোয়াটসঅ্যাপ করবে অথবা ফোন করবে ক্লাসের পরে। রোল নাম্বার যদি না পেয়ে থাকো তাহলে কিন্তু অ্যাপে যুক্ত হতে পারবে না, মানে এখান থেকে যুক্ত করা হয় না। আমরা কিন্তু ওই রোল নাম্বার অনুসারেই তোমাকে যুক্ত করব আমাদের অ্যাপে। যদি কেউ রোল নাম্বার না পেয়ে থাকো বা পেমেন্ট স্লিপ না পেয়ে থাকো কোনো কারণবশত, তাহলে অবশ্যই আজকে ক্লাসের পরে আমাকে ফোন করবে অথবা হোয়াটসঅ্যাপ করবে। ব্যাস, আমার এইটুখানি বলার ছিল, আর কিছু বলার নেই আমার। এবার আমরা পড়ার ক্লাসে ঢুকে যাব। তাহলে আমি তোমাদেরকে কি দিলাম? রুটিন দিয়ে দিলাম, এটা হচ্ছে মেইন রুটিন। আর তার সঙ্গে তোমাদেরকে দিয়ে দিলাম হচ্ছে দেওয়া হলো সিলেবাস দিলেন স্যার। সিলেবাস দেওয়া হলো। এইবার আজকে যে বাংলা ম্যাডাম পড়াচ্ছে উনি ক্লাসটা করতে থাকুক। আজকেই তোমরা আরেকটি রুটিন পাবে ক্লাসের শেষে, সেটা হলো বাংলা ক্লাসের রুটিন। অর্থাৎ উনি বাংলা ক্লাসে কিভাবে পড়াবেন, প্রথম ক্লাসে কি পড়াবেন, দ্বিতীয় ক্লাসে কি পড়াবেন, ঠিক সেই রকম ভাবেই একটি রুটিন উনি তোমাদেরকে দিয়ে দেবেন। মানে আমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছেন, সেটা আর একটু মডিফাইড করে তোমাদেরকে আমি পোস্ট করে দেব। তার একটু ব্যাপারটা দেখিয়ে দিচ্ছি যারা নতুন তাদের জন্য। এই হচ্ছে একটা রুটিন, দেখতে পাচ্ছ স্ক্রিনে, হয়তো দেখতে পাচ্ছ প্রত্যেকেই। স্যার দেখতে স্ক্রিনে পাচ্ছ না? দেখা যাচ্ছে না। স্যার দেখা যাচ্ছে না। দেখা স্যার যাচ্ছে না? দেখতে পাচ্ছি না স্যার। ঠিক আছে, দাঁড়াও এক মিনিট। দেখতে পাচ্ছ না কেন সেটাই তো দেখতে হবে। ওকে, আমি স্ক্রিনটা আরেকবার শেয়ার করছি। দেখতে পাচ্ছ না কেন বোঝা গেল না। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছ। হ্যাঁ স্যার এই হ্যাঁ যে স্যার দেখতে পাচ্ছি। রুটিনটা, দেখা যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ এই যে স্যার। রুটিনটা দেখতে পাচ্ছ, ঠিক এরকম একটি রুটিন বাংলা সাবজেক্টের ক্ষেত্রে আমি দিয়ে দেবো গ্রুপে তোমাদের, এবং প্রত্যেকটা সাবজেক্টেরই দেব। আজকে বাংলা ক্লাসটাই বাংলা, কালকে ইভিএস ক্লাসটা ইভিএস। প্রথম 5 দিনের ক্লাসটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ক্লাস। প্রত্যেক টিচাররা ইন্ট্রোডাকশন দেবেন এবং তার সঙ্গে তাদের রুটিন তোমাদেরকে দিয়ে দেবেন। এই রুটিনের ফরম্যাটটা সব সাবজেক্টের ক্ষেত্রে সমান আছে, শুধু সাবজেক্ট অনুসারে সিলেবাস অনুসারে সেটা চেঞ্জেস আছে। এই রুটিন অনুসারে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 বলে লেখা আছে। ঠিক যেরকম ভাবে লেখা আছে তোমাদের ক্লাস ঠিক সেরকম ভাবেই হবে। এর সঙ্গে শুধু অ্যাড হবে কোন টিচার কোন টপিক পড়াবেন সেই বিষয়টা। সেই বিষয়টার জন্য আজকে ক্লাস হয়ে যাওয়ার পরে আজকে রুটিন তোমরা পেয়ে যাবে, মানে বাংলা রুটিন তোমরা পেয়ে যাবে। তাহলে পুরো প্রসিডিওরটা তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে কিভাবে ক্লাস হবে। আর প্রত্যেকটা ক্লাসের 5 নম্বর ক্লাসে, প্রত্যেকটা সাবজেক্টের 5 নম্বর ক্লাসে একটা করে মক টেস্ট হবে। যে ম্যাডাম তোমাদের এখন ক্লাস নিচ্ছেন বা যে স্যার ক্লাস নেবেন, সেই স্যার বা ম্যাডামের সেটা দায়িত্ব যে 5 নম্বর ক্লাসে তারা মক টেস্ট একটা করে নেবেন। যদি কোনো টিচার ভুলে যান বা ভুলে যাওয়ার চেষ্টাও করেন, তোমরা মনে করে দেবে যে স্যার আজকে 5 নম্বর ক্লাস, আজকে মক টেস্ট হওয়ার কথা, বা আজকে 10 নম্বর ক্লাস, আজকে মক টেস্ট হওয়ার কথা। কাইন্ডলি একটা কাজ করবে, 4 নম্বর ক্লাসেই একবার বলে দেবে যে স্যার পরের দিন তো পরীক্ষা। যদিও এটা বলার প্রয়োজন নেই, ওনারা ভালোই জানেন, তা সত্ত্বেও আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। 9 নম্বর ক্লাসে বলে দেবে যে পরের দিন পরীক্ষা। অর্থাৎ প্রত্যেক 5, 10, 15, 20 এই যে ক্লাস সিকোয়েন্স গুলো আছে, এই সিকোয়েন্সে প্রত্যেকটা ক্লাসেই পরীক্ষা হবে। পরীক্ষার জন্য ওএমআর শিট পাবে। সেই ওএমআর শিটও আমি কালকের মধ্যে বা কালকে পরশু আমার ক্লাসে, বুধবার দিন আমার ক্লাস আছে, বৃহস্পতিবার দিন বোধহয় আমার ক্লাস আছে, যেদিন আমার ক্লাস আছে সেদিন আমি তোমাদের ওএমআর শিটও প্রোভাইড করব। ওএমআর শিটও তোমরা প্রিন্ট আউট করে নেবে। আশা করছি পুরো ক্লাস এবং তার পরিচালন বিষয়টা সম্পর্কে তোমাদের বোঝাতে পারলাম। লাস্ট একটা কথা বলে আমি লেফট করে যাব, ক্লাস করাবেন ম্যাডাম এবং স্যাররা। এখানে যারা লাইভ ক্লাস করছো 75% মতো লাইভ ক্লাস বা 80% মতো লাইভ ক্লাস করার দয়া করে চেষ্টা করবে, এটা অনুরোধ করছি, মানে জোর খাটাচ্ছি না, কারণ তোমরা অনলাইনে পড়ছো, অনুরোধ করছি ক্লাস করতে হবে। আর কি হবে, ম্যাডাম এখানে উপস্থিত আছে। প্রত্যেকটা ক্লাসে, প্রথম ক্লাসে যা পড়ানো হবে, পরের ক্লাসের প্রথম 15-20 মিনিট শুধুমাত্র পড়া ধরা হবে। এটা প্রত্যেক দিনের টাস্ক, অর্থাৎ প্রতিদিন বেসিসে পড়া করে আসতে হবে আমার ক্লাসে। পড়াটা ম্যান্ডেটরি।
ম্যাডাম শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। তাহলে প্রথম দিন থেকেই ম্যাডাম বলে দেওয়া হলো, প্রত্যেকদিন আপনি যেটুকু পড়া দিবেন পরের দিন পড়া ধরবেন। আর এখানে তো আপনি নাম দেখতে পাচ্ছেন বা পাবেন, যারা কন্টিনিউয়াসলি ধরুন পড়া পাচ্ছে না বা রেসপন্স করছে না, আপনি একটু কাইন্ডলি তাদের নামটা একটু নোট ডাউন করে নেবেন পড়াতে পড়াতে। তারপরের ক্লাসে যা ব্যবস্থা করার আমি তার করব। ঠিক আছে ম্যাডাম, শোনা গেল? শোনা গেল। আচ্ছা বেশ, ঠিক আছে। তো এটুকুই বলার ছিল। আমি লেফট করে স্যার যাচ্ছি। একটা কথা প্রত্যেকজনের ছিল বেস্ট অফ স্যার। লাক। হ্যাঁ, খুব হ্যালো ভালো করে ক্লাস করো। হ্যাঁ বলো। হ্যালো স্যার। বলো। হ্যাঁ স্যার, বলছি মানে অনলাইন ক্লাস যেহেতু ম্যাডাম বা স্যার যখন পড়াবেন, আমরা কি পরের দিন আবার যদি প্রথম টপিকে কোনো সমস্যা থাকে বলবো, না পড়াতে পড়াতে কোনো সমস্যা হলে তখনই বলবো স্যার? পরের দিন বলবে, হ্যাঁ অসুবিধা নেই কোনো। আচ্ছা, ম্যাডাম বলেছে পরের দিন বলতে, কিন্তু পরের দিন তো হ্যাঁ, পড়া ধরার দিন। সাথে সাথে তো যেগুলো অসুবিধা আছে সেটা তো বলবেই ডেফিনেটলি। আর যদি ধরো পড়া আজকে ক্লাসটা হয়ে গেল সাপোজ, এবার তুমি বাড়িতে পড়ছো, পড়ে আবার দেখলে কোনো রকম প্রবলেম হচ্ছে, তাহলে নেক্সট দিন আবার জিজ্ঞাসা করবে, কোনো অসুবিধা। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি প্রসিডিওরটাই তোমাকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে, প্রথমত তো আমরা প্রতিদিন একটা করে টপিক পড়াবো, সব সাবজেক্টের ক্ষেত্রেই তাই। আমরা দেখবে পড়ানোর পর ম্যাডামও তাই, এখানে উনি অল্প একটু অংশ বোঝাবেন, তারপর তোমাকে সময় দেবেন 2-3 মিনিট, যে কোনো অসুবিধা আছে কিনা বলো। এবং পুরো টপিকটা ঠিক এরকম ভাবেই অল্প অল্প করে শেষ হবে। তার মানে তোমার যত অসুবিধা আছে তুমি সেটা জিজ্ঞেস করে নিলে প্রথম রাউন্ডে। এবার শেষের দিকে গিয়ে ম্যাডাম সর্বশেষে জিজ্ঞেস করলো যে আরো কোনো অসুবিধা আছে কিনা বলো। আমি ধরছি যে তুমি সেখানেও কিছু জিজ্ঞেস করলে না। নেক্সট দিন প্রথম 15 মিনিট থেকে 20 মিনিট যে পড়া ধরার সময়, ওই সময়তেই তুমি জিজ্ঞেস করে নেবে যে তোমার কোনো অসুবিধা আছে কিনা। এর পরে ওই টপিক নিয়ে আর আলোচনা করার প্রয়োজন নেই। তাহলে কি হবে বলতো, কোনো প্রসিডিওর ফলো হবে না। আমরা তখন থেকে আবার নতুন টপিক পড়াবো। অর্থাৎ তোমার কাছে প্রশ্ন জিজ্ঞেস করার জন্য গোটা ক্লাসটা রইলো, ক্লাসের মধ্যে আমরা ছোট ছোট ভাগে ভাগ করে পড়াচ্ছি সেই সময়টা রইলো, পরের দিন প্রথম 15 মিনিট যখন আমরা পড়া ধরছি সেই সময়টাই রইলো। কিন্তু এরপর থেকে প্রিভিয়াস টপিক থেকে আর প্রশ্ন না জিজ্ঞেস করাই ভালো। তাতে কি হবে, একটা হচপচ অবস্থার সৃষ্টি হবে এবং আমরা সঠিকভাবে সিলেবাস শেষ করতে পারবো না। এটা একটু মেনটেন করো প্রত্যেকে। আর প্রত্যেকে খুব মন দিয়ে ক্লাস করো এবং ক্লাসে কোনো রকমের ডিস্টারবেন্স করো না। ঠিক আছে, প্রত্যেকে বেস্ট অফ লাক, ক্লাস করো। আমি লিফট করে যাচ্ছি, ম্যাডামকে অনুরোধ করবো পরবর্তী ক্লাস পরিচালনা করার জন্য। ম্যাডাম শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আপনি হ্যাঁ একটু ঠিক আছে। স্ক্রিনটা অফ করে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সবাই দেখতে পাচ্ছো? হ্যাঁ ম্যাডাম, দেখতে পাচ্ছি। হ্যাঁ ম্যাম। এটা মনে হয় আমি আমি জানি না ডেমো ক্লাসে বলেছিলাম কিনা, জাস্ট সংক্ষেপে একবার বলে দিচ্ছি, কারণ তোমরা তো সিলেবাস পেয়ে যাবে, আমি এটার জন্য টাইম ওয়েস্ট করাবো না। যে আজকে যেহেতু তোমাদের সঙ্গে আমার ফার্স্ট ক্লাস, তো আর একটা বিষয় যেটা হচ্ছে যে তোমাদের যা যা বুঝতে অসুবিধা হবে, যা কিছু অবশ্যই আমি তো প্রত্যেক দিনই তোমাদেরকে জিজ্ঞাসা করবো, এবং পরের দিনকেও ওই প্রথম 15 মিনিটস এর মধ্যে আগের টপিকটা যা যা কোয়েশ্চেন থাকবে সেটা যতটা সম্ভব বলে দেওয়ার চেষ্টা করবো, যা কিছু অসুবিধা যাবে। এবার হচ্ছে যে এখানে যারা যারা আছো তারা কি সবাই ডেমো ক্লাস করেছিলেন? আমার ডেমো ক্লাসটা হ্যাঁ ম্যাম করেছি। হ্যাঁ ম্যাম করেছি। হ্যাঁ ম্যাম করেছি। বুঝতে অসুবিধা হয়নি তো কারো? না ম্যাম। ঠিক আছে, সেই টপিকটা আবার তোমাদের রুটিনে আছে, আমি রুটিনটাও তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। আমি জাস্ট সংক্ষেপে বলছি যে দেখো, প্রথম যে 15 কোয়েশ্চেন্স তোমাদের যে কোনো পুরো টেটের যত যে 5টা সাবজেক্ট রয়েছে তার প্রত্যেকটা সাবজেক্টকে 15+15 এই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 15, এবার বাংলার ক্ষেত্রে বলি, প্রথম 15 নম্বর অর্থাৎ 15 মার্কস, যেখানে তোমাদের একটা বোধ পরীক্ষণ দেওয়া হবে, একটা নয় দুটো বোধ পরীক্ষণ দেওয়া হবে, একটা গদ্য থেকে একটা পদ্য থেকে। অ্যাকর্ডিং টু তোমাদের সিলেবাস এই গদ্যর জায়গায় কোন রকম নাটকও আসতে পারে, মানে নাটকের একটা অংশ দিতে পারে, অথবা গদ্যটা দেওয়া থাকলেও গদ্যর জায়গায় কোনো একটা নাটকের অংশ দিতে পারে। এখনো পর্যন্ত দেয়নি,
কিন্তু দেখো ড্রামাটিক, এখানে তোমাদের সিলেবাসে কিন্তু বলেছে ড্রামাটিক অংশও আসতে পারে। তো সেই জায়গায় তোমাদের নাটক যে দেবে না এমনটা বলা যায় না, ঠিক আছে। যাই হোক, আমরা গদ্য আর পদ্য ধরেই চলি। গদ্য আর পদ্য এই অংশটাতে তোমাদের বোধ পরীক্ষণ, এই বোধ পরীক্ষণ থেকে প্রশ্ন উত্তর থাকবে, ব্যাকরণ থাকবে। আলাদা করে কিন্তু কোনো ব্যাকরণ থাকবে না, কারক বলো, সমাস বলো, সন্ধি বলো, কোনো আলাদা করে নয়, বোধ পরীক্ষণ থেকেই তুলে দেবে। তাই তোমরা তোমাদের যে নোটস অনুযায়ী আমি তোমাদেরকে প্রথম ফেজে 50টা মতো বোধ পরীক্ষণ করাবো, ইনক্লুডিং তোমাদের বেশ কিছু কোয়েশ্চেন পেপার দেওয়া থাকবে, সিটেট এর কোয়েশ্চেন পেপার। ইভিন এবারের যে প্রশ্ন সিটেট এর যদি কেউ দিয়ে থাকো বা দেখেছো হয়তো যে সিটেট এর কোয়েশ্চেন পেপার কিন্তু একটু অন্যরকম ছিল, অন্যরকম মানে বেশ কনফিউজিং কোয়েশ্চেন পেপার, অনেকটাই মডারেট প্রশ্ন, ঠিক আছে। যাই হোক, সেগুলো আমি চেষ্টা করব তোমাদেরকে করাতে, যদি আমার সিলেবাস আমার রুটিনের মধ্যে পড়ে, ঠিক আছে। যাই হোক, তোমাদের 50টা ম্যান্ডেটরি, এটা তোমাদের করানোই হবে বোধ পরীক্ষণ, ঠিক আছে। এটা গেল। আর দ্বিতীয়ত পরের যে 15 মার্কস, যেটা তোমাদের পেডাগজি অংশটা রয়েছে, বেঙ্গলি পেডাগজির মধ্যে ঠিক পর পর আমি ঠিক যেভাবে সাজিয়ে দিয়েছি, ইনক্লুড তোমাদের প্রত্যেকটা কিন্তু আমাদের সিলেবাসে, অফিসিয়াল সিলেবাসে ঠিক এইভাবেই সাজানো রয়েছে। লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, যেটা তোমাদের ওখানে ইংরেজিতে লেখা আছে, বাংলায় আমি বলে দিচ্ছি, ভাষা শিখন ও আয়ত্তীকরণ, এই চ্যাপ্টারটা আজকে আমাদের টপিক, এটা আমি পড়াবো। এইভাবে প্রত্যেকটা টপিক তোমাদেরকে পড়ানো হবে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা তোমাদের সিলেবাস তোমরা দেখবে, অফিসিয়াল সিলেবাস, এবং এই সিলেবাসটার সাথে তোমরা পাশে রাখবে, ঠিক আছে। এই হলো। এবার বলো, কারোর সিলেবাস সংক্রান্ত কোনো কোয়েশ্চেন আছে কি? ম্যাম, যেটা 2023 এর আগের দিন সিলেবাস দিয়েছে, ওটা কি 24-এ যেটা এখন দিলেন আজকে, ওটাই সেম কি? হ্যাঁ, একদমই সেম, কারণ বাংলার ক্ষেত্রে তোমার কি বলে কোনো পরিবর্তন হয়নি, ঠিক আছে। ওকে ম্যাম, ওকে। বছর আমি বের বাংলার করেছি তো, কোনো তার জন্য পরিবর্তন হয়নি। শুধু একটাই বিষয় বলবো, তার আগের বছর একটা 9+6 এটাকে অ্যাড করে দেওয়া হয়েছিল প্রথমটায়, যে 9 নম্বর থাকবে গদ্য থেকে এবং 6 নম্বর থাকবে পদ্য থেকে। কিন্তু পরবর্তীকালে মানে 2023-এর সিলেবাসে এই প্যাটার্নটা তুলে দেওয়া হয়, কারণ এটা নিয়ে বিতর্ক হয় অনেক, যে হতে পারে যে গদ্য থেকে হয়তো 6টা থাকলো, পদ্য থেকে 9টা থাকলো, অথবা দেখা গেল 8টা 7টা থাকলো, যাই হোক থাকতে পারে। এই বিতর্কটা তুলে দেওয়ার জন্য এই 9+6 ডিভিশন, যেটা 2022 সালের টেটে ছিল, সেটা 2023-এ রিমুভ করে দেওয়া হয়েছে, এবং 2024 এখনো অফিসিয়াল সিলেবাস তোমাদের আসেনি, আশা করা যায় এই প্যাটার্নটাই থাকবে, ঠিক আছে। এছাড়া আর কোনো পরিবর্তন হবে না। কারোর কোনো কোয়েশ্চেন নেই? আচ্ছা, এবারে ক্লাস রুটিনটা দেখো প্রত্যেকে, দেখতে পাচ্ছ এটাই তোমাদের কাছে যাবে। ক্লাস 1, 2, 3, 4 প্রত্যেকে দেখতে পাচ্ছ তো? দেখো। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, দেখতে পাচ্ছি। হ্যাঁ, পুরো 24টা ক্লাস এখানে আছে, ওকে। এবার আমি নেব 1 নম্বর, 3 নম্বর এইভাবে, আর স্যার নেবেন 2 নম্বর, 4 নম্বর এইভাবে। প্রত্যেকটা জায়গায় তোমাদের টিচারের নাম লেখা থাকবে। তোমাদের যে তোমার কি বলে যে অফিসিয়াল যে সিলেবাসটা রুটিনটা যাবে, সেখানে তোমাদের টিচারদের নাম লেখা থাকবে। তাহলে আমি নেব 1 নম্বর, 3 নম্বর, 5 নম্বর, প্রত্যেক 15 ডেজ অন্তর। মানে আজকে টুইসডে আমি নিলাম, আগামী টুইসডেতে স্যার নেবেন, আবার পরের টুইসডেতে আমি নেব, ঠিক এইভাবে তোমাদের কন্টিনিউশন। বলো, কারোর কোনো কোয়েশ্চেন আছে? সেই অনুযায়ী আজকে আমার ভাষা শিখন এবং আয়ত্তীকরণ এই চ্যাপ্টারটা পড়ানোর কথা, এবং এই চ্যাপ্টারটা আমি পড়াবো। কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে? হ্যাঁ বল। ওই যে ল্যাঙ্গুয়েজ স্কিল যেটা, ওটা আপনি একবার বললে ভালো হতো, যে 5 নম্বর ক্লাসে যেটা আছে, ওটা আপনার ক্লাস থাকবে তো? হ্যাঁ, আমার ক্লাস থাকবে। আচ্ছা, ঠিক আছে। 5 নম্বরটা আমার ক্লাস থাকবে। 1, 3, 5, 7, 9 বিজোড় সংখ্যাগুলো সব আমার, আর জোড় সংখ্যাগুলো সব স্যারের। কারোর কোনো কোয়েশ্চেন? কোশ্চেন নেই ম্যাম, ঠিক আছে, চালান ক্লাস। ঠিক আছে, এবার তাহলে আমরা যে আমাদের যে টপিক সেটাতে যাই, ঠিক আছে। আজকে আমাদের টপিক হচ্ছে ভাষা শিখন এবং আয়ত্তীকরণ। এখান থেকে আমাদের যে যে টপিক গুলো থেকে কোয়েশ্চেন আসে, প্রথমে আগে আমরা যখন পড়বো
ফার্স্ট যে জায়গাটা পড়বো সেটা হলো শিখন কাকে বলে, আয়ত্তীকরণ কাকে বলে। এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়াটা খুব দরকার। শিখন কি আর আয়ত্তীকরণটা কি। কারণ এই দুটো আমাদের অ্যাপ্লিকেশন নির্ভর প্রশ্ন। আমাদের প্রশ্ন কিরকম হবে, একটা তোমাকে বিষয় বলে দেবে, একটা অ্যাপ্লিকেশন বলে দেবে, বলবে দেখো এবারে তুমি আমাকে বলো যে একটা ধরো দিয়ে দিল যে প্রশ্ন যে একটা শিশু জন্ম থেকেই ধরো সে কথা বলতে মানে পারছে, ঠিক আছে, সে অ আ বলছে, তাহলে এটা তার শিখন হবে নাকি তার আয়ত্তীকরণ হবে? বা ধরো আমি বললাম যে জন্ম থেকেই সে ধরো বাবা কাকা এগুলো বলছে, তাহলে এটা তার শিখন হবে না আয়ত্তীকরণ হবে? এই ধরনের অ্যাপ্লিকেশন নির্ভর প্রশ্ন এখন তোমাদের আসছে। এবার এটা করতে গেলে আমাদেরকে কি করতে হবে, এটা দিয়ে আজকে আমাদের ক্লাস স্টার্ট হবে। ওকে, যে যে জায়গাগুলো এখান থেকে বলে দেব পার্টিকুলার সেই জায়গা থেকেই তোমাদের কোয়েশ্চেন আসবে। যে যে জায়গাগুলো এখানে তোমাদেরকে বলে দেব সেখান থেকেই কোয়েশ্চেন আসে। সবার আগে একটা কথা বলি যে শিখন কাকে বলে। শিখন হচ্ছে একটা দক্ষতা, ঠিক আছে। শিখনটা কিন্তু কেউ একদম জন্ম থেকেই শিখে আসে না। শিখন হচ্ছে একটা দক্ষতা, এটা কিন্তু কেউ জন্ম থেকে শিখে আসে না। এটা আমাদের একটা দক্ষতা, স্কিল, যেটা আমরা অর্জন করি এবং সেটা কি হয় সারা জীবন ধরে আমাদেরকে অর্জন করতে হয়। এক কথায় আমরা কি বলি এটাকে, জ্ঞান অর্জন, ঠিক আছে। তাহলে শিখন হচ্ছে জ্ঞান অর্জন। আর এই যে আমরা যে আমাদের নতুন নতুন দক্ষতাগুলো অর্থাৎ এগুলো আমরা শিখি, এগুলো কিন্তু একের থেকে অন্যটা আলাদা। এবং এই যে আমরা জ্ঞান অর্জন করছি যার ফলে একটা ভাষা বিকাশ লাভ করে, ঠিক আছে। এবং প্রথম ভাষার ক্ষেত্রে এই যে আয়ত্তীকরণ বিষয়টা বলেছে, যেটা অ্যাকুইজিশন, যেটা আমরা একটা সচেতন প্রক্রিয়া, যেটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আমরা সকলের থেকে শুনে শুনেই আমরা পরিবেশের মা বাবা এই কথাগুলো আমরা ছোট থেকে বলতে শিখি, এগুলো আমাদেরকে কেউ শেখায় না, অটোমেটিক্যালি আমরা শিখি। এটা হলো আমাদের কাছে আয়ত্তীকরণ। এবং প্রথম ভাষার ক্ষেত্রে আয়ত্তীকরণ খুব গুরুত্বপূর্ণ। প্রথম ভাষার ক্ষেত্রে আয়ত্তীকরণ বেশি করে দেখা যায়, ঠিক আছে। তাহলে আগে আমাকে একটা কথা বলো যে শিখন আর আয়ত্তীকরণ এই দুটো কাকে বলে, কারোর বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়েছে কি? ডিটেলসে আসছি, আগে এইটুকু বলো। আরেকবার বলুন ম্যাম। অবশ্যই বলবো। বিষয়টা হলো শিখন যেটা একটা দক্ষতামূলক প্রক্রিয়া, ঠিক আছে, যেটা আমরা আমাদের জন্ম থেকেই কিন্তু শিখে আসি না। শিখন এই যে বিষয়টা, যেটা আমরা কিন্তু জন্ম থেকেই শিখে আসি না, এটা একটা জীবনব্যাপী প্রক্রিয়া, আমাদের সারা জীবন ধরে চলতে থাকে। এটা একটা আমরা এই শিখন প্রক্রিয়ার মাধ্যমে জ্ঞান অর্জন করি। অর্থাৎ ধরো আমি প্রথমে বলছি যে জ্ঞান অর্জন করি আমরা, ঠিক আছে। তাহলে আমি যদি প্রথমে বলি যে তুমি ধরো বললে যে ভাষার ক্ষেত্রে বাবা মা কাকা, এবার তুমি কি করলে স্কুলে ভর্তি করতে গেলে, ঠিক আছে। তাহলে যখন স্কুলে ভর্তি করছো, যখন সে ধীরে ধীরে একটা বাক্য গঠন করতে শিখছে যে কিভাবে বাক্যটা গঠন করতে হয়, তাহলে বাক্যটা গঠন করতে গেলে তাকে কি করতে হবে, তার একটা নির্দিষ্ট নিয়ম থাকবে। তো তার জন্য তাকে ব্যাকরণটা জানতে হবে, ব্যাকরণ জানতে হবে, সন্ধি জানছে, সমাস জানছে, ধীরে ধীরে এক এক করে কারক জানছে। তাহলে এটা হচ্ছে তার শিখন। অর্থাৎ যে কোনো ভাষাকে ডিটেলসে বিস্তারিত জানতে গেলে তাকে জ্ঞান অর্জন করতে হবে, তাকে ভাষাটা সম্পর্কে জানতে হবে। আর এটা হচ্ছে একটা দীর্ঘব্যাপী প্রক্রিয়া, যেটা একদিনে সম্ভব নয়। আমরা সেই দেখো ক্লাস 1-এ মানে আমাদের মাতৃভাষা পড়া আমরা শুরু করি, এখন ন্যূনতম ক্লাস 10 অব্দি আমরা মাতৃভাষা পড়ি, ঠিক আছে, এখনকার কনটেক্সটে। তো এটা আমরা দীর্ঘদিন ধরে শিখি এবং তারপর তো আরো বেশি করে শিখি, ঠিক আছে, বিভিন্ন শব্দ সম্পর্কে জানতে পারি। তাহলে এইটা হলো আমাদের শিখন। কিন্তু আমরা জন্ম থেকেই যেটা আমাদেরকে শিখতে হয় না, এটা আমাদের একটা তোমার কি বলে আমাদের মধ্যে অটোমেটিক্যালি যেটা গ্রো করে যে বিষয়টা, সেটা হচ্ছে কিন্তু আমাদের কি বলবো, সেটা হচ্ছে আমাদের আত্মীকরণ, যেটা আমাদের মাতৃভাষার ক্ষেত্রে এক কথায় আমরা বাংলায় যেটাকে আমরা বলি অধিগ্রহণ। অর্থাৎ যেটা কোনো রকম অনুশীলন ছাড়াই আমরা শিখছি। শিক্ষা এবং অধিগ্রহণ যেটা একের সঙ্গে অন্যটা পরিপূরক। যে কোনো প্রাকৃতিক পরিবেশের মধ্যে যেটা আমরা শিখি, সেটা আমরা কোনো অনুশীলন ছাড়াই শিখছি জন্মের পর থেকে একটা নির্দিষ্ট সময় পর, সেটা হলো আয়ত্তীকরণ।
তাহলে ভাষা যখন কোনো কিছু অনুশীলন ছাড়াই কোনো কিছু শেখা হয় সেটাকে আমরা বলছি অধিগ্রহণ করা অর্থাৎ আত্তীকরণ। আর যেটা আমাদেরকে শিখতে হচ্ছে, জ্ঞান অর্জন করতে হচ্ছে, একটা নিয়মের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, যেটা একটা প্রক্রিয়া, সেটা হলো শিখন। কি এবার ক্লিয়ার হলো সকলের কাছে? হ্যাঁ ম্যাম হয়েছে এবার। ম্যাম আর এই বিষয়গুলো কিন্তু আমাদের সবসময় আমাদের অ্যাপ্লিকেশন, আমি বারবার বলেছি অ্যাপ্লিকেশন নির্ভর প্রশ্ন। তো সুতরাং এত শব্দ হচ্ছে কেন? প্রত্যেকে মিউট করো। তো প্রত্যেককে মাথায় রাখতে হবে কোনটা শিখন আর কোনটা আয়ত্তীকরণ, আমরা যেন ভুলে না যাই পরবর্তীকালে। হ্যালো ম্যাডাম, হ্যাঁ বল। বলছি আমাদের প্রথম ভাষা বা মাতৃভাষা বা নেটিভ ল্যাঙ্গুয়েজ ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে সেটা শিখন হয়ে যাবে তো? হ্যাঁ সেটা শিখন হয়ে যাবে, কিন্তু দ্বিতীয় ভাষার ক্ষেত্রেও কিন্তু কয়েকটা জায়গায় আত্তীকরণ প্রযোজ্য। দ্বিতীয় ভাষার ক্ষেত্রে, প্রথম ভাষার ক্ষেত্রে সব থেকে বেশি প্রযোজ্য, আর দ্বিতীয় ভাষার ক্ষেত্রে সেটা আত্তীকরণ বলবো না, অ্যাকচুয়ালি ওটা শেখাই, কিন্তু তোমার কি বলে কিছুটা তোমার কি বলে সচেতন ব্যাপারও থাকে দ্বিতীয় ভাষার ক্ষেত্রে। ঠিক আছে, কিছু অল্প কিছু ঠিক আছে। সামান্য, একদম প্রথম দিকটা মানে বেসিক জায়গাটা। কারণ এখনকার দিনে কি বহু ভাষা, আমাদের এখনকার দিনে কি হয় আমরা জানি আমাদের মাতৃভাষার ক্ষেত্রেই সব থেকে প্রযোজ্য, কিন্তু আমরা যখন স্কুলে যাই তখন কি হচ্ছে, আমরা অটা যেমন শিখি ABCDটাও তো শিখি, এখন তো আগে সবার আগে ইংলিশ শেখানো হয় তাই না? তো ওই জায়গাটা ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে অ্যাকুইজিশন আত্তীকরণ হলেও এটা কিন্তু আমাদেরকে একেবারে অনুশীলন ছাড়া শেখা যায় এমনটা নয়। এটা ওই যেটা বললাম যে শিক্ষা আর অধিগ্রহণ, এটা একটা প্রক্রিয়া যেটা আমরা উপলব্ধির মাধ্যমে শিখি, সেইটা হলো সেই অ্যাকুইজিশন। এটা ঠিক আছে, সেটা দেখবে তোমাদেরকে স্যার ইংরাজিতে আরো ডিটেলসে ডিসকাস করবে। ওকে, মানে দ্বিতীয় ভাষার ক্ষেত্রে পার্টিকুলার কোন জায়গাটা অ্যাকুইজিশন। আচ্ছা চল, মোটামুটি আমার ক্ষেত্রে বা আমাদের ক্ষেত্রে বাংলা ভাষা বা মাতৃভাষা, যে কোনো মাতৃভাষার ক্ষেত্রে তোমার কি বলে আত্তীকরণ সব থেকে জরুরি। চলো নেক্সট। আচ্ছা শিখন বলেছি, শিখন কি করে? একজনের আত্মসক্রিয়তা বাড়ায়, সেলফ অ্যাক্টিভিটি। কেন বলেছে না, তুমি যদি নিজে থেকে কোনো কিছু, ধরো আমি প্রত্যেকদিন তোমাকে অঙ্ক করাচ্ছি, তো আমাদের তো প্রাইমারি লেভেলে কোনো পার্টিকুলার টিচার হয় না যে গিয়ে শুধুমাত্র বাংলা টিচার বাংলাই পড়াবে, এমনটা নয়, তাকে সব সাবজেক্টই পড়াতে হয়। তো যদি ধরো আমি বলছি যে তোমার কি বলে কোনো কিছুর সেলফ অ্যাক্টিভিটি, তুমি ধরো ইংরাজি করাচ্ছ কিংবা কোনো ক্লাসে গিয়ে তুমি অঙ্ক করাচ্ছ, ঠিক আছে, ধরো তুমি প্রত্যেকটা অঙ্ক করিয়ে দিচ্ছ, তাতে কি শিশুটার বিকাশ সম্ভব? সম্ভব নয়। তুমি যদি গিয়ে তাকে হয়তো 3টে নিয়ম করানোর পর একটা নিয়ম নিজেকে করতে দিলে, এবার ও সেটা করতে পারলো, দেন ওর মধ্যে কি হবে, সেলফ অ্যাক্টিভিটি বাড়লো, আত্মসক্রিয়তা বাড়লো, আচরণের পরিবর্তন ঘটায়। যে কোনো বিদ্যালয়ের পরিবেশে একটা শিশু যখন যায় তার ডেফিনেটলি আচরণের পরিবর্তন ঘটে। প্রথম দিন সে যে আচরণটা করবে, দ্বিতীয় দিন সেটা করবে না, তৃতীয় দিন থেকে তার আচরণের পরিবর্তন ঘটবে। এটা তার শিখনের মাধ্যমেই সে শেখে। ঠিক আছে, উদ্বোধক এবং পারস্পরিক যেটা আমরা বলি যে থাকি, যেটা হচ্ছে ক্রিয়ার ফল। একদম, এটা কেন বলেছে যে আমরা যখন কোনো কিছু প্রথমে যাই, যে ব্যাপারটা থাকে যে কোনো কিছু, যখন ধরো আমি একটা বই পড়ছি, বই পড়া তার থেকে শেখা, আর প্র্যাকটিক্যালি কোনো কিছুর মধ্যে দিয়ে শেখা। ধরো তুমি বলছো যে ট্রাফিক রুলস শেখাচ্ছ শিশুকে, তাহলে ট্রাফিক রুলস যখন শেখাচ্ছ, তুমি ধরো একটা কিছু বই পড়িয়ে দেখাচ্ছ, দেখো এটা হচ্ছে গ্রিন আলো, এটা হচ্ছে রেড, এটা হচ্ছে ইয়েলো, আর তুমি যখন রাস্তায় নামিয়ে তাদেরকে একটা ট্রাফিক তোমার কি বলে একটা কিয়স্কে গিয়ে শেখাচ্ছ যে দেখো এটা হচ্ছে তোমার কি বলে গ্রিন রেড, তো তার মানে একটা শিশুর মধ্যে যেটা তারা রাস্তায় নেমে শিখছে তার কিন্তু তোমার কি বলে অ্যাপ্লিকেশনটা অনেক বেটার হবে। ঠিক আছে, নেক্সট হলো প্রশিক্ষণ এবং অভিজ্ঞতার ফল সৃষ্টি হয়। প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা একদমই তাই। আমরা যে কোনো কাজ, তোমরা সকলেই জানো যে আমরা যখন যে কোনো কাজ করি, একজন ডক্টর সে কি প্রথম দিনই শিখতে গিয়ে কি একেবারে বড় ডাক্তার হয়ে যায়? একদমই নয়। বা একজন শিক্ষক, সে প্রথম দিন, তুমি ক্লাসে গিয়ে প্রথম দিন যে পড়াটা পড়াবে, তুমি যখন 5 বছর পর পর পড়াতে শুরু করবে তখন কিন্তু তোমার অ্যাপ্লিকেশনটা অন্যরকম হবে, তখন তুমি অন্যভাবে পড়াবে। ঠিক আছে, তোমার মধ্যে সেই অভিজ্ঞতাটা জন্ম হবে।
ডে ওয়ানে তুমি যেভাবে পড়িয়েছিলে 5 বছর পড়ানোর পর তোমার কিন্তু মধ্যে পড়ানোর ধরনটা টোটালি চেঞ্জ হয়ে যাবে। আর লাস্ট ওয়ান হচ্ছে অভিযোজনের মাধ্যমে। একদমই ঠিক বলেছো, তুমি একটা পরিবেশে থাকতে 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 যে কোনো বিষয়ের সঙ্গে আমাদের যদি আমরা পুরোনো দিনে দেখি তারা শুধুমাত্র ব্ল্যাকবোর্ড ইউজ করে পড়াতো, আর আজকালকার দিনে কি করছে, স্কুলের মধ্যে আমরা ইনফ্রাস্ট্রাকচার পাচ্ছি, আমরা বিভিন্ন চার্ট ইউজ করে থাকি, টিএলএম ব্যবহার করে থাকি, এইভাবে পড়াচ্ছি। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, আমাদের তোমার অভিযোজন ঘটছে, মানে একটা পরিবেশের সঙ্গে থাকতে থাকতে একটা চেঞ্জেস আসছে, এইভাবে আমরা আচরণটা করতে শিখি। তাহলে প্রথম 5টার মধ্যে কারোর মধ্যে কোনো পরিবর্তন আছে, মানে কিছু জিজ্ঞাসা আছে? বল। না ম্যাম। আচ্ছা, শেখার ফলে কি হয় আমি আগেই বলেছি, শেখার ফলে দক্ষতা বৃদ্ধি পায়, শেখার ফলে তুমি অর্জিত আচরণ করতে পারবে, স্বাভাবিক অভিযোজন যে কোনো পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবে, ব্যক্তি মানবের বিকাশ ঘটবে শেখার ফলে, মানে যে কোনো মানুষের বিকাশ ঘটে। আগেই বলেছি শিখন কিন্তু একদিনে সম্ভব নয়, শিখন হচ্ছে একটা সারা জীবন ব্যাপী প্রক্রিয়া, শিখন হচ্ছে সারা জীবন ব্যাপী, ঠিক আছে? একদিনে কিন্তু এটা চলতে পারে না, সারা জীবন ধরে চলে। আচ্ছা, এটা মানুষকে চাহিদা তৃপ্তিকারী কেন বলেছে? চাহিদা আমাদের মেটায়। ধরো কেউ কোনো কিছু শিখছে, শিখতে শিখতে তার কি হলো, সে ধরো ক্লাসে প্রথম হলো, তাহলে তার কিন্তু সে যে শিখেছে প্রপার ওয়েতে, তার মধ্যে সেই চাহিদাটা, তার মধ্যে পড়াশোনার চাহিদাটা আরো বাড়বে, তার কর্মধারার মধ্যে পরিবর্তন আসবে। আর এটা ধারাবাহিক, এই কারণেই বলেছি এটা একদিনে সম্ভব নয়, দীর্ঘদিন ব্যাপী চলতে থাকে, সেই জন্যই এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। এটা পরীক্ষায় আসে এই পয়েন্টটা, যে শিখন কি ধরনের প্রক্রিয়া, একটা ধারাবাহিক প্রক্রিয়া আসতে পারে, তোমার সচেতন প্রক্রিয়া আসতে পারে, অচেতন প্রক্রিয়া আসতে পারে, এইভাবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো, যে শিখনটা কি ধরনের প্রক্রিয়া হবে? এটা কি সচেতন হবে নাকি অচেতন হবে? বল। সচেতন প্রক্রিয়া। সচেতন হবে। রাইট, এটা একটা সচেতন প্রক্রিয়া, এটা মাথায় রাখবে। আর আত্মীকরণটা কি হবে? অবচেতনমূলক প্রক্রিয়া। অচেতন প্রক্রিয়া, অথবা অথবা এটা সিটেটের কোয়েশ্চেন, স্বাভাবিক প্রক্রিয়া। অনেক সময় দেখতে পাবে, হ্যাঁ অনেক সময় পরীক্ষায় দেখতে পাবে এই দুটো অপশনই দিয়ে দিয়েছে, এটা সিটেটের রুলস আছে, এখানে দুটোই দিয়েছে, অচেতনও দিয়েছে স্বাভাবিকও দিয়েছে, উত্তর কিন্তু স্বাভাবিক হবে সেক্ষেত্রে। আত্মীকরণ একটা অচেতন প্রক্রিয়া, একটা স্বাভাবিক প্রক্রিয়া, দুটোই দিয়ে দিয়েছে প্রশ্নে, তাহলে সেক্ষেত্রে উত্তর হবে স্বাভাবিক প্রক্রিয়া, ঠিক আছে? আত্মীকরণকে কিন্তু আমরা অচেতন প্রক্রিয়াও বলতে পারি, আত্মীকরণকে আমরা অচেতন প্রক্রিয়াও বলতে পারি, কিন্তু এক্ষেত্রে উত্তর যে যদি অপশনে দেখো যে দুটোই দিয়েছে, তাহলে সেক্ষেত্রে সেটা স্বাভাবিক প্রক্রিয়া হবে। শিখন একটা অনুশীলন ব্যাপী প্রক্রিয়া, আচ্ছা সারা জীবন ধরে অনুশীলন করতে হয়। এবার শিখন সম্পর্কে বেশ কয়েকজন বেশ কিছু মন্তব্য করেছেন, যেমন প্যাভলভ মন্তব্য করেছেন, যেমন চমস্কি মন্তব্য করেছেন। এবার তারা তো মন্তব্য করেছেন কিভাবে, ওরা একটা অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে দেখিয়েছে পুরো বিষয়টা, ওরা কিন্তু ওইভাবে মন্তব্য করেনি, ঠিক আছে? ওরা একটা অ্যাপ্লিকেশনের মধ্য দিয়ে পুরো বিষয়টাকে দেখিয়েছে। এবার কিভাবে দেখিয়েছে অ্যাপ্লিকেশনের মধ্য দিয়ে, তোমাদেরকে এখানে ডেফিনেটলি চমস্কির কথাটা পড়তে হচ্ছে, আর ভাইটস্কির কথাটা পড়তে হবে, প্যাভলভের কথাটা পড়তে হবে, এই তিনটে তোমরা পড়ো তাহলেই হবে। তবে তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ হলো চমস্কি। এই সবগুলোর মতামত কিন্তু তোমরা সিডিপি তে ডিটেলসে পড়বে, সিডিপি তে তোমাদেরকে তত্ত্বগুলো পড়তে হবে, আর এদের তত্ত্বটা বাংলা ভাষার উপর বা মাতৃভাষার উপর কিভাবে অ্যাপ্লিকেশন হয়েছে সেটা তোমাদেরকে কিন্তু আমার কাছে পড়তে হবে, মাথায় থাকে যায়, ঠিক আছে? আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো, তোমাদের মধ্যে এমন কেউ আছো যারা এবছরই প্রথমবার টেট দিচ্ছ, যারা আগে কখনো টেট দাওনি? হ্যাঁ ম্যাম আমি। হ্যাঁ ম্যাম আছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সকলে মন দিয়ে পড়াশোনা করো, দেখবে আমার তো মনে হয় যে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে?
আর প্রত্যেককে খুব কনসাস থাকতে হবে পড়াশোনার বিষয়ে, কারণ এটা মাথায় রাখতে হবে যত দিন যাবে প্রশ্ন মডারেট হবে। আমি একদম টু দা পয়েন্ট নোটস পড়বো আর সেটা থেকে প্রশ্ন তুলে দিয়েছে সেটা থেকে আমি উত্তর করে এলাম, সেটা যেন না হয়। আমাকে নোটসটা পড়তে হবে, মাথার মধ্যে কনসেপ্ট গুলোকে ক্লিয়ার করতে হবে, সেই অনুযায়ী আমাকে অ্যাপ্লিকেশন করে আসতে হবে পরীক্ষার ফলে। তোমাদের নেগেটিভ মার্কিং নেই, তাই ভয় পাওয়ার মতো কোনো কারণ নেই। একটু পড়াশোনা করলেই পশ্চিমবঙ্গে যত পরীক্ষা আছে তার মধ্যে থেকে আমার তো মনে হয় ব্যক্তিগতভাবে টেট পরীক্ষা অনেকটাই ইজি, ঠিক আছে? তাই চেষ্টা করো যাতে হয়ে যাবে। আচ্ছা, চমস্কি বলছেন, এবার আমরা আসি চমস্কির কথায়। তিনি বলছেন যে ভাষা, এই যে আমরা শিখছি, ভাষা শেখার ক্ষেত্রে তিনি মন্তব্য করেছেন। তিনি বলছেন ভাষা শেখাটা হচ্ছে একটা ডিভাইসের মতো, একটা যন্ত্রের মতো, ঠিক আছে? একটা শিশু দ্রুত ভাষাটাকে শিখতে পারে এবং শিশুর সেটাকে বুঝতে সাহায্য করে। আর শিশু জন্ম থেকে, যখন থেকে সে জন্মগ্রহণ করছে সেই সময় থেকেই কিন্তু তার মধ্যে শব্দ ভান্ডার ধীরে ধীরে সে অর্জন করতে শেখে। এটা চমস্কি বলছেন যে শিশু যখন জন্মগ্রহণ করছে তারপর একটা নির্দিষ্ট সময় থেকেই শিশু কি করছে, বিভিন্ন ধরনের তোমার কি বলে ভাষা, মানে বিভিন্ন ধরনের শব্দ সে অর্জন করতে শেখে। এবার কোন সময় কোন ধরনের শব্দ সে অর্জন করছে এগুলো কিন্তু আমরা সবগুলোই বলবো। আচ্ছা, এই যে ল্যাড আর ল্যাস, এই কোয়েশ্চেনটা কিন্তু আগের বছর তোমাদের পরীক্ষায় এসেছে। ল্যাড আর ল্যাস এটার ফুল ফর্ম আসে। ল্যাডের ফুল ফর্ম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, আচ্ছা এটা ল্যাস, ল্যাডের ফুল ফর্ম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। আমি আগেই বলে দিয়েছি যে এটা হচ্ছে একটা যন্ত্রের মতো যার মাধ্যমে আমরা কি করছি, ভাষা শিক্ষার প্রণালী। ল্যাড যেটা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, এটা এসছে এবছর পরীক্ষাতেই এসছে। বি কেয়ারফুল, সেই জন্য এটা আমাদেরকে মনে রাখতে হবে। অ্যাকুইজিশন, আচ্ছা হ্যাঁ, অ্যাকুইজিশন ডিভাইস যেটাকে আমরা বলি ল্যাড, আর ল্যাসটাকে আমরা বলবো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম, যার ফলে খুব তাড়াতাড়ি আমরা শিখে যেতে পারি, ঠিক আছে? ধরো কোনো কিছু আমি শিখছি, প্রথম দিন ক্লাসে গেছি, গিয়ে আমি বললাম যে অ আ হ্রস্বই দীর্ঘই বাংলার ক্ষেত্রে, এইটা কিন্তু ল্যাড, এটা একটা যন্ত্র। আর ল্যাস কোনটা হবে, তুমি বলছো আম, বল, অয়ে অজগর, ঠিক আছে, হ্রস্বইতে ইঁদুর, দীর্ঘইতে ঈগল, এই যে তুমি শেখাচ্ছ এটা হচ্ছে ল্যাস, এটা একটা সিস্টেম। এইভাবে তুমি এক একটা শব্দ সে শিখছে এবং শব্দগুলো দিয়ে পরবর্তী কালে সে বাক্য গঠন করতে শিখবে। এই যে বাক্য গঠন করা, এগুলো সব ল্যাসের মধ্যে পড়ে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেমের মধ্যে পড়ে, যে কিভাবে বাক্যটাও গঠন করবে। আর ল্যাড হচ্ছে এটা একটা ডিভাইস, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। বলো এই দুটোর মধ্যে কোথাও কারোর কোনো অসুবিধা আছে কিনা? একটা ভাষা শিক্ষার প্রণালী। ম্যাম ল্যাডটা আরেকবার বলুন তো। ল্যাডটা আরেকবার বলবেন। একটা হলো ল্যাড, মানে একটা শিশু যখন সে জন্মগ্রহণ করছে, সে জন্মগ্রহণ করার পরই ধরো বলছে যে বাবা, কাকা, মা, এগুলো কিন্তু তার মধ্যে একদম স্বাভাবিক বিষয়, ঠিক আছে? এগুলো তাকে শিখতে হচ্ছে। কিন্তু সে যখন বাক্য গঠন করছে, ধরো ক্লাসে গেল, গিয়ে শিখলো যে আম নিয়ে, প্রথম দিন খুব ছোট তো, আম নিয়ে জাস্ট বলছে যে দুটো বাক্য বলো তো, একদম ছোট ক্লাসে, তাহলে কি বলবে সে, আমি আম খাই বা আমি আম খেতে ভালোবাসি, ঠিক আছে? তাহলে এই যে কিভাবে সে বাক্যটাকে গঠন করবে এটা তো তাকে শিখতে হবে। তো এই জন্য এটাকে আমরা বলবো ল্যাস, যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম, অর্থাৎ বাক্য গঠন করার প্রণালীটা, যে সিস্টেমটা তাকে সেটা শিখতে হচ্ছে, সেটা হচ্ছে ল্যাস। বলো এনি প্রবলেম? ম্যাম বলো বলো। বলছি ল্যাডটা হলো ভাষা শিক্ষার প্রণালী। ল্যাডটা হ্যাঁ। হচ্ছে ডিভাইস যন্ত্র। আচ্ছা মানে আচ্ছা। তুমি যে ধরো শেখাচ্ছ, আমি বলছি প্রথমে, তো তাকে যদি আমি বর্ণটা না শেখাই তাহলে সে কি করে বাদ বাকি গুলো জানবে? তাহলে অ বা হ্রস্বই দীর্ঘই এগুলো তাকে আগে শেখাতে হবে, তাকে শব্দটাকে শেখাতে হবে, তাহলে এগুলো সব ল্যাডের মধ্যে পড়ে। আর ল্যাসটা হচ্ছে কিভাবে বাক্যটাকে গঠন করবে,
ঠিক আছে। বা একটা ভাষার ক্ষেত্রে ভাষাটাকে সম্পূর্ণভাবে গঠন করতে শেখা, বা বাক্যটাকে গঠন করতে শেখা, ভাষাটাকে সম্পূর্ণভাবে তার ব্যাকরণ গুলো জানা, এগুলো সব সিস্টেমের মধ্যে দিয়ে হয়। ঠিক আছে। আচ্ছা, এবার এই এই যে ছকটা দেখবেন, এই ছকটা না খুব গুরুত্বপূর্ণ। এই ছকটা এখনকার দিনে একটু আধটু চেঞ্জ হয়, ছকটার মধ্যে সেরকম ভাবে নয়। এই যে একমাত্র কুইংটা, এটা অনেক সময় এটাকে আগে 6 সপ্তাহ ছিল, এখন এটা 4 সপ্তাহ হয়েছে। তাহলে অনেক জায়গায় তোমরা দেখতে পাবে প্রশ্ন, মানে এমসিকিউতে, বা আমি দেব 4 সপ্তাহ দেখবে লেখা আছে, বাদ বাকিগুলো সবকিছু ঠিক আছে। আচ্ছা, এছাড়াও আমি কয়েকটা জিনিস এখান থেকে বলবো, যে শিশু যখন 9 মাস থেকে 1 বছর অব্দি বয়স হচ্ছে, শিশু যখন 9 মাস থেকে 1 বছর পর্যন্ত বয়স হয়, সে তখন একটা করে শব্দ শেখে। যখন 1.5 বছর বয়স, 2টো শব্দ শিখছে। 2 বছরে সে পদ নির্মাণ করতে শেখে। 5 বছরে জটিল বাক্য, আর পুরোপুরি ভাষা দক্ষতা গড়ে উঠতে তার 10 বছর লাগে। ঠিক আছে, এই 3টে গুরুত্বপূর্ণ, যে কটা এখান থেকে দাগ দিচ্ছি গুরুত্বপূর্ণ। কুইংটা গুরুত্বপূর্ণ, আর একটা হচ্ছে কলধ্বনি, যেটাকে আমরা বলি বাবলিং, যেটাকে আমরা হয় 6 মাসের মধ্যে, মানে বিভিন্ন কল করে যে শব্দগুলো বলে, ঠিক আছে, সেটাকে হচ্ছে বাবলিং বলা হয়। ঠিক আছে, দেখ কারোর মধ্যে কোনো অসুবিধা আছে বল। ম্যাডাম বলছিলাম কি নোটস গুলো কি দিবেন গ্রুপে? হ্যাঁ হ্যাঁ, দেখি সব দেখি। আর এক্সট্রা তোমরা পেডাগজির জন্য এখন তো ভীষণ মডারেট প্রশ্ন হচ্ছে, সেটাও তোমরা পাবে। তোমরা করতে থাকো, আমার দিক থেকে আমি যতটা সম্ভব করার চেষ্টা করব। ম্যাম, হ্যাঁ বল। হ্যালো ম্যাম, বলছি কলধ্বনি আর কোথার সুর, এই দুটো যদি একটু তফাৎটা বলেন। কলধ্বনিটা হচ্ছে কোনো শব্দ বলা নয়, ওই যে মানে শিশু যে কল করে যে মুখে যে শব্দ করে না, আওয়াজ করে একদম প্রথমে, সেইটা হচ্ছে 6 মাসে, সেটা হলো 6, মানে সেটা হচ্ছে তোমার 6 মাস লাগে। ঠিক আছে, ওই কলধ্বনি যেটাকে আমরা বাবলিং বলি। আর কুইং যেটা, সেটা হচ্ছে তোমার, সরি ভুল বললাম, যেটা হচ্ছে 6 সপ্তাহ মানে 4 সপ্তাহ, সেটা হচ্ছে কুইং, যেটা ওই কল করে শব্দটা বলে আর কি। ঠিক আছে, আর কলধ্বনি হচ্ছে প্রথম ধরো মা কি বাবা বা, এই যে শব্দগুলো এক একটা করে শব্দ উন্মুক্ত হয়, সেটাকে আমরা কলধ্বনি। ঠিক আছে, বোঝা গেল? ম্যাডাম বলছি কোন শব্দটার ইংলিশ বাবলিং? বাবলিংটা হচ্ছে কলধ্বনি। আচ্ছা ঠিক আছে। ম্যাম বলছি, আমাদের যে বইটা দেওয়া হবে 1 মাস পরে, ওই বইটার মধ্যে কি এই সব নোটগুলো লেখা থাকবে? সব সব 1 মাস পরে দেবে বলেছে তো স্যার। হ্যাঁ। সব লিখে দিয়েছি পাশে। আর আজকের নোটসটা স্যার দিয়ে দিয়েছেন তো, ক্লাস হয়ে গেলে দিয়ে দেবেন। ঠিক আছে, ওকে ম্যাম। আচ্ছা, বাবলিং এর ক্ষেত্রে কি কয়, প্রথম বাবা মামা দাদা এই ব্যাপারগুলো থাকে। আর কুইং এর ক্ষেত্রে ও শব্দ করতে পারে না, কিন্তু মুখে বিভিন্ন রকম আওয়াজ করে, সেটা হলো কুইং। ঠিক আছে, মানে ওর শব্দগুলো বেরোয় না। আচ্ছা চলো, এবার আমরা পরেরটা পড়ব। সেটা হলো প্রাক প্রাথমিক স্তরে শিক্ষাদান কেমন হবে। আমরা 3টে স্তর পড়ব। একটা হলো প্রাক প্রাথমিক, একটা হলো মাধ্যমিক, একটা হলো একটা হলো প্রাথমিক, এরপরে প্রাথমিক আছে, প্রাক প্রাথমিকের পর প্রাথমিক হবে। ঠিক আছে, তারপরে হলো মাধ্যমিক। আচ্ছা, এবারে বলি, সামনে তোমাদের তো ঝাড়খণ্ড টেটের বেরোচ্ছে, তোমরা পারলে সেটাও পড়ে দিও। ঠিক আছে, ঝাড়খণ্ডে ম্যাডাম বাংলা ভাষায় নাকি? তোমাদের ওখানে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আছে ঝাড়খণ্ডে, কিন্তু হিন্দিটা কম্পালসারি তোমাদের জন্য।
রিজিওনাল ল্যাঙ্গুয়েজ পেপার 2 যেটা, ওটাতে বাংলা আছে, কিন্তু ফার্স্ট পেপারটা পেপার 1 এ ওটাতে তোমাদের হিন্দি প্লাস ইংরাজি পড়তে হবে, আর যারা উর্দু ভাষা জানে তাদের উর্দু আর ইংরাজি পড়তে হবে। চল, যে ফার্স্টে বাংলা ভার্সনে থাকবে না ম্যাম? বাংলা তো পেপার 2 তে আছে, রিজিওনাল ল্যাঙ্গুয়েজে ওখানে আছে তো, ওটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আছে। আচ্ছা ঠিক আছে। প্রথমে সিডিপি থাকবে, তারপরে তোমার কি বলে ওই পেপার 1টা থাকবে যেখানে হচ্ছে হিন্দি অথবা ইংরাজি, আর হিন্দি এবং ইংরাজি, আর তোমার কি বলে পেপার 2টাতে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ থাকবে, আর তারপরে তোমাদের সায়েন্স ইভিএস থাকবে আর ম্যাথ। এই তেমন ভাবে থাকে সিটেটে, একই হবে সিলেবাস। আচ্ছা চল, আচ্ছা প্রাক প্রাথমিক স্তরে আমরা কি করব? প্রাক প্রাথমিক স্তরে বলছে দেখো যে এই সময় আমরা শব্দগুলোকে বেশি গুরুত্ব দেব। আমরা যখন ক্লাসে পড়াতে যাব তখন আগে কিন্তু আমরা কি বলি, আগে কি আমরা বর্ণ শেখাবো নাকি আগে আমরা শব্দ শেখাবো? আমরা অনেকেই বলি যে না আগে বর্ণ শিখিয়ে দেবো, না একদমই নয়। বর্ণানুক্রমিক পদ্ধতি মানে এখনকার মনোবৈজ্ঞানিক পদ্ধতি বলে যে আগে কিন্তু আমাদেরকে শব্দ শেখাতে হবে, মানে বাবা মা দিদি কাকা, তাও কি একটা শিশুর তার পরিচিত জগৎ থেকে শব্দটা শিখতে হবে। তার আশেপাশে যে বিষয়গুলো, সে যে জিনিসগুলো দেখছে, বিড়াল কুকুর এইগুলো, সেগুলো নিয়ে তাকে শব্দটা শিখতে হবে। তারপর হচ্ছে তার বর্ণানুক্রমিক পদ্ধতি, অর্থাৎ বর্ণগুলোকে চিনতে হবে, এটা তার ভাষা শিক্ষার প্রথম পর্যায়ে, তা নইলে সে ভাষা সম্পর্কে জানতে পারবে এবং তারপর সে বাক্য গঠন করবে। ঠিক আছে, এটা হলো প্রাক প্রাথমিক স্তরে উপযুক্ত বিষয়। আর ইন্দ্রিয় সচেতনতার শিক্ষা কি? এক্ষেত্রে যেটা হচ্ছে ইন্দ্রিয় সচেতন মানে ইন্দ্রিয় সচেতনতা আমাদের দরকার, তো এটা আমাদের পরবর্তীতে দক্ষতা মানে স্কিলের কাজে লাগবে খুব, যে উপযুক্ত শব্দ ব্যবহার করতে পারছে কিনা, কারোর উচ্চারণে কোনো সমস্যা আছে কিনা, বানানটা যাতে শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে, যাতে আমি একটা জিনিস পড়ছি, ধরো আমি বললাম আজ গোপাল শ্রেণীকক্ষে মারামারি করছে, ঠিক আছে, তাহলে এই যে আজ গোপাল শ্রেণীকক্ষে মারামারি করছে বলে একটা থামলাম, তার মানে এখানে একটা দাড়ি দিলাম। এবার আজ যদি বলি যে আজ মঙ্গলবার জঙ্গল সাফ করবার দিন, এই যে আমি না দাঁড়িয়ে যদি বলে দিই যে আজ মঙ্গলবার জঙ্গল সাফ করবার দিন, তাহলে কি বিষয়টা ভালো লাগবে? আজ মঙ্গলবার দাড়ি, জঙ্গল সাফ করবার দিন দাড়ি, তাহলে এই যে দাড়িটা দিচ্ছ, অর্থাৎ এর মাধ্যমে কি করছো তুমি? এর মাধ্যমে তুমি তোমার কি বলে, হ্যাঁ এর মাধ্যমে তুমি কি করছো, ভাষাটাকে তুমি অর্থাৎ দাড়ি কমা অর্থাৎ ছন্দ জ্যোতি ছেদ চিহ্ন এগুলো তাদেরকে শেখাচ্ছ, যে দেখো কেন আমি তোমাদেরকে এই দাড়ি কমাটা কেন বলছি। ছোটদেরকে আগে দাড়ি দেওয়াটাই শেখাবে, পরবর্তীকালে কমা তারপর সেমিকোলন এগুলো বড়দের। আর সংযুক্ত ব্যঞ্জন বর্ণ যখন পড়াচ্ছ, বারবার বলি যে যখন সংযুক্ত ব্যঞ্জন বর্ণ পড়াবে, ধরো উন্নয় কয় অঙ্ক তুমি বলছো, তাহলে এই যে উন্নয় কয় এটা তুমি ভেঙে দেখাবে, যে দেখো কিভাবে এসছে। এখনকার বইগুলো দেখবে সব সংযুক্ত ব্যঞ্জন বর্ণগুলো কিন্তু সব ভেঙে দেখানো রয়েছে। কেন? এগুলো হচ্ছে যে কেন তোমাকে সংযুক্ত ব্যঞ্জন বর্ণগুলোকে ভেঙে দেখাতে হবে, এটা খুব দরকার। তবে তো সে শিখবে, যে আগে ব্যঞ্জন বর্ণ শেখাবে তারপরে সংযুক্ত ব্যঞ্জন বর্ণ শেখাবে। মানে একদম প্রথমে, আচ্ছা আগে বলো তো আমাকে, বর্ণ যদি ধরো ক্লাসে শেখাতে যাও তাহলে আগে কোন বর্ণটা শেখাবে? স্বরবর্ণ। একদমই তাই, আগে অ বা হ্রস্বই দীর্ঘ এইগুলো শেখাবে, তারপর ব্যঞ্জন বর্ণ অর্থাৎ ক খ এগুলো শেখাবে, আর নেক্সট ওয়ান হচ্ছে তারপর তুমি এটা শেখাবে, সংযুক্ত ব্যঞ্জন বর্ণ শেখাবে, এবং সেগুলো যাতে তারা স্পষ্ট। বলছি সেমিকোলন বা এইসব দাড়ি, এটা একটা ক্লাস হবে তো? হ্যাঁ ছন্দ যে এগুলো তোমাদের নেই, তোমাদের সিলেবাসে এগুলো তোমাদের কোয়েশ্চেন আসবে না, ওটা বোধ পরীক্ষণ করাতে করাতে ভুলে দেবে। বলছি ম্যাম বোর্ড পরীক্ষণ বেশি করে করাবেন। হ্যাঁ বলছি, তোমাদের অ্যাকর্ডিং টু তোমাদের সিলেবাস যে যে জায়গাগুলো সব থেকে গুরুত্বপূর্ণ, বোধ পরীক্ষণ 1 নম্বর, পেডাগজি প্রত্যেকটা চ্যাপ্টার গুরুত্বপূর্ণ 2 নম্বর, আর ব্যাকরণ থেকে
লাস্ট 2-3 বছরে যে টপিক গুলো বেশি এসছে, আমি বলছি না যে অন্য টপিক গুলো আসবে না, কিন্তু আগের বছরের সিলেবাস অনুযায়ী ভোক্যাবস পড়ে যেতে হবে, অর্থাৎ এক কথায় প্রকাশ, বিভিন্ন শব্দের অর্থ, এগুলো জানতে হবে। এগুলো তো বোধ পরীক্ষণ পড়াতে পড়াতেই বলবো, এক্সট্রা নোটসও পাবে তোমরা। আর তোমার কি বলে, এক কথা সমচ্চারিত শব্দ, সমার্থক শব্দ, তোমার কি বলে শব্দের যে বানানগুলো হয় সেইগুলো, আর এছাড়া ব্যাকরণ থেকে সন্ধি, পদ খুব গুরুত্বপূর্ণ। বিগত কয়েক বছরে কারক আমি করিয়েছি, একবারও আসেনি। সমাস করিয়েছি, একবারও আসেনি। প্রত্যয়, বিশেষ করে কারক এবং প্রত্যয় প্রবাবলি এটা আসেনি, প্রত্যয় তো একেবারেই আসেনি। তো কারক, প্রত্যয়, সমাস তবু আমি করিয়ে দেব, তোমাদের সিলেবাসও আমি দিয়েছি, মানে তোমাদের রুটিনেও আমি দিয়েছি, দেখবে শেষ দিকে দিয়েছি, কিন্তু করাবো, ঠিক আছে? আসেনি বলে যে আসবে না এমনটা নয়, কিন্তু ভালো করে সন্ধি, পদ, পদ পরিবর্তন এগুলো বেশি ভালো করে পড়তে হবে। ক্রিয়াপদ, ক্রিয়ার কাল, এইগুলো যেগুলো যা এসেছে সেগুলোর ওপর বেস করেই তোমাদের রুটিন করা হয়েছে। প্রত্যেকে রুটিন পাবে, দেখবে। আমি যে টপিক গুলো বলছি আশা করি মিলে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। তাহলে প্রাথমিক, যখন আমি প্রাথমিকে পড়াবে তখন এইভাবে পড়াবে। এবার প্রাথমিক পর্যায়ে যখন তুমি পড়াতে আসছো, আচ্ছা আরেকটা বিষয় বলবো, মাত্রা দিয়ে পড়ানো, যে কোন শব্দের মাথায় মাত্রা হয়, কার মাথায় মাত্রা হয় না, এটা গুরুত্বপূর্ণ। যখন ব্যাকরণ পড়বে ডে 1-এই, তখনই তোমার কি বলে স্যার নিশ্চয়ই বলে দেবেন যে কোনটা মাত্রাহীন বর্ণ, কার মাথায় মাত্রা দেওয়া থাকে, কোনটা অর্ধমাত্রার বর্ণ, এগুলো কিন্তু শিখতে হবে। প্রশ্ন আসে অনেক সময়, বা এসেওছে এর আগে। আচ্ছা, এবারে হচ্ছে প্রাথমিক স্তরে শিক্ষাদানের বিভিন্ন পদ্ধতি রয়েছে। প্রাথমিক স্তরে আমি যেটা বলছি যে দেখো, বর্ণক্রম, শব্দক্রম, বাক্যক্রম, ধ্বনিসাম্য, গল্প বলা, দেখাও বলা, আবৃত্তি, লিঙ্গানুক্রম, এই প্রত্যেকটা পদ্ধতি আমাদেরকে একটু ডিটেলে পড়াশোনা করতে হবে। বর্ণক্রম পদ্ধতিটা মানে কি? ক্লাসে তুমি যখন যাচ্ছ, আগেই বলেছি যে দেখো, যখন একটা প্রশ্ন আসে, তুমি একদম যখন প্রথম একটা শিশুকে বর্ণক্রম পদ্ধতি অ্যাপ্লাই করাবে, শব্দক্রম নাকি বাক্যক্রম, আর নইলে ধ্বনিসাম্য, তাহলে তোমাদের উত্তর কি হবে? একটা শিশু প্রথমে কোন পদ্ধতিটা শিখবে? একদম প্রথমে শব্দক্রম। শব্দক্রম। শব্দক্রম ম্যাডাম। শব্দক্রম, রাইট, এটাই আমি আগে বলেছি। একটা শিশু আগে বর্ণ শেখে না, আগে সে তার পরিচিত জগতের সঙ্গে আম, আমরা, বাবা, মা, দাদু, দিদা এইসব বলতে শেখে। তারপর ও যখন স্কুলে যায় তখন ও বর্ণগুলো শেখে, ঠিক আছে, যে ভাষাটাকে শেখার জন্য যেটা প্রয়োজন। তাহলে আগে আমরা প্রাথমিক স্টেজে আমরা কোনটা শিখবো, সেটা হলো শব্দক্রম। এই তোমাদের স্ক্রিন দেখতে পাচ্ছ তো ভালো মতো? কোনো অসুবিধা হচ্ছে না তো কারো? হ্যাঁ ম্যাম। না ম্যাম। আচ্ছা, লিখে দিয়েছি, এটা যেন ভুল না হয় কারো। আচ্ছা, এবারে হলো বর্ণক্রম পদ্ধতি। তাহলে বর্ণক্রমের যখন আমরা শিখবো, তাহলে বর্ণটা কোনটাকে অ বলে, কোনটাকে আ বলে, ঠিক আছে? এবার তার পাশাপাশি আমরা যেটা শিখবো, অতে অজগর, ঠিক আছে, আর তোমার আতে হচ্ছে আম। মানে পাশাপাশি আমরা যখন শব্দগুলো শিখি, মুখে মুখে কোন শব্দ দিয়ে কোন কোন বর্ণটা দিয়ে কোন শব্দটা হচ্ছে, সেটাও কিন্তু আমরা পাশাপাশি শিখি। ওকে, মানে ম্যাডাম ল্যাসের মধ্যে এগুলো পড়বে? কোনগুলো? ল্যাসের মধ্যে যেটা বললেন, অদি, অযোগ্য, বি দিয়ে হয়তো বল হলো, এগুলো ল্যাসের মধ্যে পড়বে? হ্যাঁ, একদমই তাই। আচ্ছা, যেমন দেখো, এই যে বলেছে তুমি পড়াচ্ছ অ, তখন পাশেই বলবে যে আরেকটা বেটার করতে পারো, যে ওদেরকে বোঝানোর জন্য তুমি কোন রকম ছবি ব্যবহার করতে পারো অ্যাজ এ টিএলএম। তাহলে ওটার উপরে ওদের কি হবে, তোমার কি বলে অ্যাট্রাকশন বেশি হবে, ঠিক আছে? বা এখনকার দিনে দেখবে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে কি করে, যে ওরা হয়তো এবি দিয়ে করে, তোমরাও এটা করতে পারো, যে অটা লিখলে দিয়ে একটা মানে একটা সাপ না আঁকতে পারো, মোটামুটি ভাবে সাপের একটা চেহারা এঁকে দিলে, আ দিয়ে আমটা এঁকে দিলে, ঠিক আছে? এই খুব যে ভালো একেবারে আঁকতে হবে তা নয়, কিন্তু এগুলো বাচ্চাদেরকে অ্যাট্রাকশন করে। এবং এটা তোমাদের ইন্টারভিউতে এই ধরনের কোয়েশ্চেন আসবে, তখন তোমরা যদি এগুলো ইউজ করো, মার্কস ভালো পাবে। গেল এটা। আচ্ছা, তাহলে
এরপরে না একটা ভুল হয়েছে, সেটা হবে বাক্যক্রম। দেখো একবার শব্দটা, এই যে বার্ধক্রম করে ফেলেছে টাইপিং, এটা ঠিক করবে। হ্যাঁ, বাক্যক্রম অর্থাৎ তাহলে প্রথমে শব্দ শিখলো, বর্ণ শিখলো, এবার বাক্য শিখবে। বাক্য কিভাবে শিখবে? ছোট ছোট বাক্য গঠন করবে। আমি বাড়ি যাব, আমি খাবো, আমি বেড়াতে যাব। তাহলে এই যে ছোট ছোট বাক্যগুলো আগে গঠন করতে শিখবে। ঠিক আছে, দেখো এইভাবে আমরা ভাত খাই, আমি স্কুলে যাব, সে মামা বাড়ি যাবে, আমার ঘুম পেয়েছে। তাহলে এইগুলো হচ্ছে ছোট ছোট বাক্য গঠন করা। যখন একটা শিশু প্রথম বাক্য গঠন করবে, সে ছোট ছোট বাক্য বলবে, তারপর আস্তে আস্তে সে বড় বাক্য বলবে। এবার হলো, আচ্ছা এই অবধি বললাম। 3 নম্বর অবধি কারো যদি বুঝতে অসুবিধা থাকে বল। বলো চটপট। এখনো পর্যন্ত যতটুকু পড়িয়েছি, কারোর যদি কোনো জায়গায় অসুবিধা থাকে বলে ফেল। হ্যাঁ বল। 3 নাম্বারটা একবার বলো। 3 নম্বরটা ওটা বাক্যক্রম হবে, বার্ধক্রম নয়। বাক্যটাকে ঠিক করে নেবে, ঠিক আছে? বাক্যক্রম হচ্ছে, হ্যাঁ ওটা বাক্যক্রম। একটা শিশু সে যখন তার পরিচিত শব্দগুলোকে নিয়ে ছোট ছোট ভাবে তোমার কি বলে বাক্য গঠন করবে। আমি স্কুলে যাব, ঠিক আছে, সে মামা বাড়ি যাবে, আমি আম খাবো, আমি মাছ খাবো, আমি ভাত খাবো, এগুলো বলি যাবে। আমরা ছোট ছোট বাক্য বলি। তো এই যে একটা শিশু একদম প্রথমে যখন সে শিখছে, তখন সে একদম ছোট ছোট বাক্য গঠন করবে। ওকে? হ্যালো ম্যাম। হ্যাঁ বল। হ্যালো, হ্যাঁ বলছি ম্যাম, এই শেখাটা কি মানে মুখে বলবে না খাতায়ও লিখবে? আচ্ছা, এই না, প্রথমে মুখে বলবে, তারপরে খাতায় লিখবে। খাতায় লিখবে কখন? যখন সে পুরো বর্ণগুলো শিখে যাবে, তবেই তো সে খাতায় লিখতে পারবে, তাই না? তো সেটা শিখতে গেলে একটা সময় লাগবে। এট ফার্স্ট হচ্ছে সে মুখে বলবে। কারণ যখন বলবে যে আমি খাচ্ছি, ছয়ে ছয় তো সংযুক্ত বর্ণ, এই জন্যই মানে বলছি আর কি। হ্যাঁ একদমই ঠিক বলছো, গুড গুড কোয়েশ্চেন। প্রথমে সে মুখে বলবে। আচ্ছা, এবারে আসো এই অবধি তাহলে কোনো কোয়েশ্চেন নেই তো আর কারোর? না ম্যাম। ওকে, এবার দেখো ধ্বনি সাম্য। ধ্বনি সাম্য পদ্ধতিটা কি? ধ্বনি সাম্য পদ্ধতিটা হচ্ছে প্রত্যেকটা বর্ণ সঙ্গে আরেকটা বর্ণকে মিলিয়ে বলা। দেখো যেমন আমি যদি বলি কল, ফল, জল, চল, এই যে একটা শব্দের সঙ্গে আরেকটা শব্দের কি হচ্ছে? মিলানো না? সব বল, ঠিক আছে? তাহলে এই একটা শব্দের সঙ্গে আরেকটা শব্দের আমরা মিল পাচ্ছি। এই ধরনের শব্দগুলোকে আমরা দেখবে ছোটবেলায় বলি আম, জাম, তারপরে হচ্ছে রাম। এই যে একটা শব্দের সঙ্গে আরেকটা শব্দকে আমরা মিলিয়ে বলছি। তাহলে একটা এখানে ধ্বনি সাম্য কথাটা কেন ব্যবহার করা হয়েছে? সাম্য মানে মিল, আরেকটা শব্দের সঙ্গে আরেকটা শব্দের মিল। এবার ধ্বনি ব্যাপারটা কেন? ধ্বনিটা যেহেতু আমরা মুখে বলছি, ধ্বনি কি? আমরা আমাদের একবারের চেষ্টায়, আমাদের বাকযন্ত্রের একবারের চেষ্টায় যে শব্দটা আমাদের মুখ থেকে নিঃসৃত হচ্ছে, মুখ নিঃসৃত শব্দ, তাকে আমরা বলি ধ্বনি। আমি বলছি অ, এবার অটাই যে আমি মুখে বললাম, এটা হচ্ছে কিন্তু ধ্বনি। কিন্তু অ যখন আমি বলছি দেখো এটা হচ্ছে অ, এই যে লিখে দেখাচ্ছি, তখন এটা হলো বর্ণ। তাহলে আমি যখন একবার বলছি অ, মুখে বলছি, সেটা হচ্ছে ধ্বনি। এইগুলো তো আমরা প্রথমে মুখেই শেখাই, জল, ফল, কল, সেই জন্য এটাকে ধ্বনি সাম্য বলা হয়েছে। এটা কেন বর্ণ সাম্য হলো না? এটাই হচ্ছে তার কারণ। বোঝা গেছে কেন বর্ণ সাম্য নয়? কারণ যেহেতু আমি এটাকে লেখাচ্ছি না, মুখে বলছি, আমার একবারের চেষ্টায়, আমার বাকযন্ত্রের একবারের চেষ্টায় মুখ থেকে নিঃসৃত হচ্ছে যে শব্দটা, তাকে আমরা বলছি, তাকে আমরা কি? ধ্বনি ম্যাডাম। একদম। এবারে হলো গল্প বলা পদ্ধতি। গল্প বলা পদ্ধতি, শিশুরা কিন্তু গল্প শুনতে খুব ভালোবাসে। তুমি যদি ওদেরকে একটা টেক্সট, তুমি পড়াতে গেছো, ওদের একটা গল্প দিয়েছে, সেই গল্পটা বা কবিতাটা যদি প্রথমে একদম ক্লাসে গিয়ে দেখো আজকে আমি এটা তোমাদেরকে পড়াবো, এই গল্পটা তুমি যদি ওদেরকে আগে মানে একটা ওদের লাইন বাই লাইন না পড়িয়ে তুমি যদি ওটাকে জিস্ট করে মানে ছোট করে ওদেরকে গল্পের আকারে বলে দাও,
তাহলে ওরা কিন্তু পড়ার ইন্টারেস্টটা অনেক বেশি পাবে, এটা ওদের অনেক বেশি আকর্ষণ করবে। আর গল্পের সাথে ধরো ওই বিভিন্ন ধরনের গল্প থাকে, তো তোমার কি বলে এই গল্পগুলো সাথে যদি তুমি ওদেরকে ছবিটা দেখাও, তাহলে ওদের মধ্যে সেটা ধরো একটা কোনো এখনকার যে গল্পগুলো রয়েছে তার মধ্যে যে সমস্ত টেক্সটে যে সমস্ত গল্পগুলো রয়েছে, এই মুহূর্তে প্রাইমারিতে অতটা আমার এই মুহূর্তে খেয়াল করছে না, তবু যেমন ধরো মুনিরাম মুন্সি আছে কিনা আমি জানি না, তারপরে এই আছে ম্যাম, এখন নেই ম্যাডাম, এখন আছে আছে। তো এই ধরনের কোনো কিছু পড়াচ্ছ? আছে ম্যাম, এখন আছে। একদম। তো এটা যখন তুমি পড়াচ্ছ, তো যেমন আছে তোমার কি বলে তৃতীয় শ্রেণীতে ধরো আছে সত্যি সোনা বলে একটা গল্প, তো এটা যখন আছে, তো এগুলো যখন তুমি একটা ছবি দেখিয়ে ওদেরকে পড়াচ্ছ, বা বিভিন্ন একটা বুড়ো মানুষের ছবি রয়েছে, বা ধরো একটা গাছ পোঁতার একটা ছবি রয়েছে, জমি একটা ল্যান্ডের ছবি রয়েছে, তো এগুলো থাকলে ওদের মধ্যে অনেক ইন্টারেস্ট গ্রো করে। এটা হলো ওদেরকে গল্প পড়া পদ্ধতি, ঠিক আছে? আর কোন শ্রেণীতে কি কি পাঠ্য রয়েছে একবার সেটা একটু দেখে নেবে, এখন হয়তো তোমাদের লাগবে না, ওই যখন ইন্টারভিউ হবে তখন দেখে নেবে। এবার হলো দেখা ও বলা পদ্ধতি। কোন শিশুকে তুমি এই যে বিভিন্ন ছবি যেটা বলছিলাম যে দেখানো হয়, এটা ওদের মধ্যে অনেক আকর্ষণ করে এই ছবিগুলো, তার ফলে ওরা বিষয়টা সম্পর্কে সুন্দরভাবে অবহিত থাকে, ঠিক আছে? ওদের মাথার মধ্যে খুব ভালো মতো সেই গল্পটা প্রবেশ করে বা ঢুকে যায়, তো সেটাকে আমরা বলে থাকি ওই দেখা ও বলা পদ্ধতি। বা ধরো কোনো কিছু তুমি ওদেরকে বলছো দেখলো, দেখে একটা ছবি সাপোজ তুমি একটা দেখালে যে ধর আমি বলছি ধরো ক দিয়ে, ঠিক আছে, কাগজ, একটা কাগজের ছবি দেখালে, দিয়ে বললে বলো তো এটা কি হবে, তাহলে এটা ওরা বললো যে ক দিয়ে। ধরো ক দিয়ে তুমি কাকাতুয়ার একটা ছবি দেখালে, তাহলে বলো তো, তাহলে ওটা ওরা বললো যে এটা কাকাতুয়া পাখি। বা আমের একটা ছবি দেখালে আ দিয়ে, তাহলে বলো তো এটা আ দিয়ে কি, তখন ওরা বললো আম। তো এটা দিলে ওদের পড়ানোটা অনেক বেশি ইন্টারেস্টিং। আর একটা হলো আবৃত্তি, যে কোনো কবিতা তুমি যখন পড়াচ্ছ, তুমি একবার পড়িয়ে দিলে, তারপর দেখবে আগেকার দিনে আবৃত্তি মুখস্থ করাতো, কবিতা মুখস্থ করাতো এবং কবিতা লিখতে দিত। কেন লিখতে দিত? যাতে দাড়ি কমা ঠিকঠাক থাকে। তো দাড়ি কমা কোথায় থামতে হবে, কোথায় দাড়ি পড়ছে, কোথায় কমা পড়ছে, এগুলো ওদেরকে শেখানো হতো। এর ফলে ওদের মধ্যে জ্যোতি চিহ্ন সম্পর্কে একটা ধারণা জন্মায়। তাই জন্য আবৃত্তি করাটা খুব ভালো। তুমি বুঝিয়ে দিলে কবিতাটা, তারপর সকলকে আবৃত্তি করিয়ে ওর ছন্দটা মিলিয়ে ওদেরকে পড়তে দিলে, তাহলে সেক্ষেত্রে কবিতাটার ভাব কেমন হবে ওরা সেটা উপলব্ধি করতে পারবে, ঠিক আছে? আর লাস্ট ওয়ান হচ্ছে লিঙ্গাপন পদ্ধতি, এটা ভিভিআই, এটা হচ্ছে ভিভিআই, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন? লিঙ্গাপন পদ্ধতিটা হলো যে ধরো কেউ কোনো কিছু শব্দ সঠিকভাবে উচ্চারণ করতে পারছে না, এই লিঙ্গাপন বিষয়টা, এটা একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে এই লিঙ্গাপন বিষয়টা এসেছে। এটা একটা ইনস্ট্রুমেন্ট, একটা যন্ত্র। তো কেউ সঠিকভাবে কোনো একটা শব্দ উচ্চারণ করতে পারছে না, তুমি কি করলে একটা রেকর্ডিং এর মাধ্যমে, আজকাল রেকর্ডিং করা খুব ইজি, প্রত্যেকের কাছে, যদিও শিশুদের কাছে মোবাইল ফোন থাকে না, তো যেগুলো হয় যে যাই হোক একটা গ্রুপ করে তো তাদেরকে রেকর্ড করে দিয়ে এলে, এটা খুব সহজ হয় যারা আমরা বাড়িতে পড়াই তাদের জন্য। কিন্তু স্কুলে পড়ানোটা এই ব্যাপারটা অতটা সহজ হয় না, কিন্তু স্কুলেও আজকাল গ্রুপ থাকে বা বিভিন্ন গ্রুপে এই ধরনের বিষয়গুলো দেওয়া যায়। তো সেক্ষেত্রে তুমি এর বিশুদ্ধ উচ্চারণ কি হতে পারে, বা একটা শব্দ যেমন তালবস্য, তার উচ্চারণ একরকম, দন্তের স এর উচ্চারণ একরকম, স স, ঠিক আছে? আবার ধরো র, ডয় শূন্য র, র মানে জোর দিয়ে আমি বলছি, আর শুধু র, র। কাপড়, পরা, দেখো এই রটা আলাদা, আর জামা কাপড় পরা, এই পরাটা কিন্তু আলাদা, এটা পোশাক পরিচ্ছদ পরা, এখানে র, এই রটা কিন্তু আলাদা। তাহলে র এবং র এই দুয়ের উচ্চারণ কিন্তু তোমার কি বলে আলাদা হবে। এই উচ্চারণগুলো কিভাবে করবে তুমি তাদেরকে রেকর্ডিং করে দিলে, ঠিক আছে? তাহলে সেটা ওরা বারবার শুনে শুনে ওরা প্র্যাকটিস করবে। তো সেটাই হলো লিঙ্গাপন পদ্ধতি। বলো, যতগুলো 8টা পদ্ধতি বললাম, কারোর কোনো জায়গায় অসুবিধা আছে?
ম্যাডাম যেটা ধ্বনিসাম্য বললেন যে আমাদের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত প্রথম চেষ্টায় একবার যে হ্যাঁ একবারের চেষ্টায় যে হচ্ছে ধ্বনিগুলিও হতে পারে তো ম্যাডাম? ধ্বনিগুলো হতে পারে যেমন শব্দ, ধ্বনিগুলো হলে সেটা শব্দ উচ্চারিত হবে। আচ্ছা ম্যাডাম ঠিক আছে। তবে ধ্বনি শব্দ হয় না ওই জায়গাটাতে, তোমার কি ধ্বনিগুলোও বলতে পারো, ঠিক আছে। তবে দেখবে একটা জিনিস আমি বলবো, যেমন ধরো আমরা তো একবারের চেষ্টায় আটাই বলি, তাই না? আমি কি একসঙ্গে অ করতে পারবো? উচ্চারণ করতে পারবো না, একটা মধ্যিখানে একটা গ্যাপ পড়ছে না, তো সেই কারণে ওই ধ্বনি বলবো। ঠিক আছে। তাহলে বলো, 8টার মধ্যে কারোর কোনো জায়গায় অসুবিধা দেখছো? আমার তো মনে হয় যে অন্তত এরপর একবার রিডিং দিলে পুরো চ্যাপ্টারটা রেডি করতে বেশিক্ষণ সময় লাগবে না। ঠিক বলছি তো? ধারণাগুলো, কনসেপ্ট গুলো ক্লিয়ার হ্যাঁ হচ্ছে? ম্যাডাম। আচ্ছা, এরপর হলো মাধ্যমিক স্তরে পঠন পাঠন পদ্ধতি। ঠিক আছে, মাধ্যমিক স্তরে কিভাবে পড়বে? মাধ্যমিক স্তর মানে তোমরা জানোই, তবে আজকাল একটা জিনিস জানবে, প্রথমে একটা আপার প্রাইমারি মানে উচ্চ প্রাথমিক বলে বেরিয়েছে, এবং সেটা হচ্ছে 6 থেকে 8। এটা খেয়াল রাখবে, ঠিক আছে। এখন কিন্তু এখনকার নিয়ম অনুযায়ী 1 to 5 হচ্ছে প্রাথমিক, 6 থেকে 8 হচ্ছে উচ্চ প্রাথমিক, আর 9, 10 হলো মাধ্যমিক, আর 11, 12 হলো উচ্চ মাধ্যমিক। ঠিক আছে, এই 9, 10 মানে আমাদের তখন বয়স 14-15 বছর। এই সময় একটা শিশু, দেখো 14-15 বছর একটা শিশু, সে কি করছে? সে আর শিশু নেই, সে কৈশোর অবস্থা অতিক্রম করছে, ফলে সে ভাষা ব্যবহারে যথেষ্ট দক্ষ হয়ে গেছে, তার বৌদ্ধিক বিকাশ ঘটে গেছে। ঠিক আছে, ভাষা ব্যবহারে সে অনেকটাই দক্ষ, সে শব্দ থেকে বাক্য গঠন সবটাই করতে পারে। এক্ষেত্রে সে নিজে থেকে তার মধ্যে, যেটা আমি বলছিলাম যে আত্মসক্রিয়তা, সেলফ অ্যাক্টিভিটি, সে নিজে কিছু করতে পারছে কিনা এই বিষয়ে শিক্ষক নজর দেবেন। ব্যাকরণ পাঠটা দিতে হবে, ব্যাকরণ যেটা আমরা বলে থাকি যে সবসময় আরোহী পদ্ধতিতে হবে, ব্যাকরণ অলওয়েজ আরোহী পদ্ধতিতে হয়। ঠিক আছে, ব্যাকরণ শেখাটা এটা দরকার, এইগুলো সব শেখাবো, একদিনে পড়াচ্ছি না, আরোহী পদ্ধতি। তো যাই হোক, ব্যাকরণ তারা ভালো মতো শিখেছে, বা সেগুলো তাদের বিভিন্ন উদাহরণের সাহায্যে তাদেরকে বুঝিয়ে দিতে হবে কিভাবে তারা সূত্রটাকে প্রতিষ্ঠিত করবে। সন্ধি, সমাস এগুলো সম্পর্কে তাদের জ্ঞান তৈরি হয়ে যায়। মিউট করো। লেখার স্টাইল তৈরি হয়, তার মধ্যে দাড়ি, কমা এগুলো সম্পর্কে, অর্থাৎ জ্যোতি চিহ্ন সম্পর্কে জ্ঞান হয়। আর এই সময় ব্যাপারটা হচ্ছে নীরব পাঠ করতে থাকে। এই ব্যাপারটা বলবো যে একটা শিশু প্রাথমিক স্তরে আমরা যখন পড়ি তখন এলো সরব পাঠ। সরব পাঠ কথার অর্থ কি, এটা আমি আবার পরে পড়াবো। সরব পাঠ হচ্ছে ম্যাডাম আমি সরব পাঠ বলবো ম্যাডাম। হ্যাঁ বল। সরব পাঠ যেগুলো উচ্চারণ করে জোরে জোরে আওয়াজ উচ্চারণ করে পড়ানো হয় সেটা সরব পাঠ, আর যেটা মনে মনে পড়ানো হয় সেটা হচ্ছে নীরব পাঠ। হ্যাঁ ঠিক আছে, গুড। আচ্ছা, এবার হলো, আচ্ছা তাহলে এই হলো, তাহলে মাধ্যমিক স্ট্যান্ডার্ডে এসে আমরা নীরব পাঠ করি, অর্থাৎ আমরা মনে মনে পড়ি। তখন তো আমরা অনেকটা বড় হয়ে যাই, তো সেই কারণে আমরা তখন নীরব পাঠ করতে থাকি। ঠিক আছে, আর একটা জিনিস আমাদের বলবো, যে কোনো আমরা যখন আমরা কোনো কিছু শিখি তখন আমাদের শেখার মধ্যে, শিখনের ক্ষেত্রে যেটা আমি বলছিলাম যে আমাদের একটা কিন্তু ডিসিপ্লিন থাকা উচিত, নিয়মানুবর্তিতা। আমরা যেমন সকালবেলা ঘুম থেকে উঠবো একটা নির্দিষ্ট সময়ে, মুখ ধোবো, তারপর পড়তে বসবো, এটা একটা আমাদের নির্দিষ্ট রুটিন। ঠিক আছে, একটা ডিসিপ্লিন। এই ব্যাপারটা আমরা কার কাছ থেকে শিখেছি জানো? এই ব্যাপারটা আমরা শিখেছি পাভলভের কাছ থেকে। পাভলভ চমস্কি আর পাভলভ, এইটা তোমরা একটা জেনে রেখে দাও। আর একটা আমাদের ইদানিং কালে লাগছে, সেটা হচ্ছে ভাইটস্কি, যে আমরা কোনো জিনিসই সেভাবে শিখে আসি না, একমাত্র আমাদের যেমন আত্মীকরণ, যেটা আমরা প্রথমেই বলি শব্দ, সেটা ছাড়া কিন্তু আমরা অন্য কোনো কিছু শিখে আসি না। সমাজে কিভাবে ব্যবহার করতে হবে এটা আমরা কি করি, সমাজে যখন আমরা মিশি, সামাজিক মিথস্ক্রিয়ার ফলে কিন্তু আমরা সেটা শিখি।
ঠিক আছে, সরি, সামাজিক মিথস্ক্রিয়ার ফলে মানে সমাজের সঙ্গে মিশতে মিশতে একটা সম্প্রদায় তৈরি হলো। তো তো মানুষ তার মনস্তাত্ত্বিক বিকাশের মাধ্যমে বা একাধিক ব্যক্তির সঙ্গে মিশে তবে সে কিন্তু সেই সামাজিক মিথস্ক্রিয়া প্রক্রিয়ার মধ্যে দিয়ে সে পুরো বিষয়টা শেখে এবং এক্ষেত্রে তার জ্ঞানের বিকাশ ঘটে, তার মানসিক বিকাশ ঘটে। এক্ষেত্রে তার জ্ঞানের বিকাশ ঘটে, তার মানসিক বিকাশ ঘটে। ম্যাম এই জায়গাটা আরেকবার বলুন। হ্যাঁ বলছি, এটা হলো ভাইকটস্কির মত। ভাইকটস্কি বলে একজন শিক্ষা বিজ্ঞানী ছিলেন। ভাইকটস্কি বলছেন, এটা আমাদের অতটা লাগবে না, শুধু এইটুকু জেনে রাখলেই হবে। আগে একটা চ্যাপ্টার ছিল তোমাদের বাংলাতে পেডাগজি, যেটা হচ্ছে তোমাদের ওই শিখনের উদ্দেশ্য বা শিখনের লক্ষ্য কি, ঠিক আছে, সেখানে এই মতামত গুলো ছিল। এখন আর সেই চ্যাপ্টারটা নেই, তো যার জন্য এখন খুব একটা গুরুত্বপূর্ণ নয়, শুধু এই প্যাভলভ আর ভাইকটস্কির মতামতটা জেনে রাখলেই হয়। যেটা হচ্ছে বলছে যে আমরা যা কিছু শিখি, আমাদের যা কিছু জ্ঞানের বিকাশ হয়, সেটা আমাদের সামাজিক মিথস্ক্রিয়ার ফলে হয়। সমাজ এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজে আমরা মিশি এবং সমাজের বিভিন্ন মানুষের সঙ্গে এই যে ব্যবহারটা আমরা করি আর কি, সেটার মাধ্যমে কিন্তু তোমার কি বলে সমাজে বিভিন্ন মানুষের থেকে আমরা বিভিন্ন কিছু শিখছি, তার ফলে আমাদের জ্ঞান অর্জন হয়, আমাদের বিকাশ সম্ভব হয়, অর্থাৎ সেখান থেকে আমাদের শিখন হয়। ঠিক আছে, বোঝা গেছে এবার? হ্যাঁ ম্যাম। লাগবে না, এইটুকু জাস্ট জেনে রাখো তাহলে। আরেকটা হচ্ছে যে একটা শিশুর ভাষার বিকাশ কিভাবে হবে, এগুলো হলো এখনকার দিনে কনসেপচুয়াল কোয়েশ্চেন, তাই জন্য একটু জেনে রেখে দাও। ভাষার বিকাশ কিভাবে হবে এটা বলেই দিয়েছি অলরেডি, তবু আমি বলছি যে একদম প্রথমে শিশুর তো জন্ম হচ্ছে, সে ধীরে ধীরে তোমার কি বলে প্রথমে তার অভিব্যক্তি গুলো শুরু করে, যেগুলো আমি বললাম যে কল কল মুখে শব্দ করে, তারপর একটা একটা করে শব্দ সে শেখে, বাবা মা এইভাবে শেখে শব্দগুলো। তারপর যখন সে ধীরে ধীরে সেই শব্দগুলো শেখে, বর্ণগুলো শেখে, শিশু ধীরে ধীরে স্কুলে যেতে শুরু করে, তার মানে তার নিজের পরিবেশ থেকে, মানে তার চারপাশের পরিবেশ থেকে সে তার শিক্ষা জীবনে প্রবেশ করে, সে বিদ্যালয়ে যায়। এই সময় থেকে শিশুর মধ্যে পড়াশোনা, তার বর্ণ সম্পর্কে জানা, তার লেখা পড়া লেখা এগুলো তার মধ্যে জন্মায়, যেগুলো আমরা স্কিল বলছি, পরবর্তীকালে আমরা শিখি। ঠিক আছে, আর একটা জিনিস আমি বলবো এক্ষেত্রে, সেটা হচ্ছে একটা বিষয় থাকে যে মোটর লার্নিং। মোটর লার্নিং বলে একটা বিষয় রয়েছে, যেটা আমাদের দৈনন্দিন জীবনে খুব গুরুত্বপূর্ণ। কোনটাকে আমরা বলি জানো? মোটর লার্নিং। এই মোটর লার্নিং হচ্ছে শিক্ষার একটা, এই যে শিখনের একটা ধরন, এটার একটা শিখনের ধরন যেটাকে আমরা মোটর লার্নিং বলি। এই যে আমরা দৌড়তে শিখি, হাঁটতে শিখি, আচ্ছা, তারপরে এই যে ধরো আমরা পরবর্তীকালে যখন আমরা বড় হয়ে যাই ড্রাইভিং শিখি, কোনো কিছুতে ধরো এক জায়গা থেকে অন্য জায়গায়, এই যে পাহাড়ে ধরো উপরে ওঠা, এই যে শিখি, এগুলো কিন্তু আমাদের শেখার এক একটা ধরন, যেটা আমাদের দৈনন্দিন জীবন থেকে আমরা শিখি, যেটাকে আমরা বলে থাকি মোটর লার্নিং। ঠিক আছে, আবার কোনো কিছু ছবি, প্রতীক, শব্দ, ধ্বনি, এগুলো যে আমাদের শিখি, এগুলো আমাদের মৌখিক শিক্ষা বলা হয়, এগুলো আমাদের মৌখিক শিক্ষা বলা হয়। এগুলো একটু জেনে লিখে দাও। মোটর লার্নিং অনেক সময় আমাদের পরীক্ষায় চলে আসে, সেই জন্য বললাম এই কনসেপ্ট অ্যাকচুয়ালি কি মোটর লার্নিংটা। ম্যাম মৌখিক শিক্ষাটা আরেকবার বলে দিন। মৌখিক শিক্ষাটা হচ্ছে এই যে আমরা ধ্বনি শিখছি, বর্ণ শিখছি, তারপর আমরা শব্দ শিখি, মানে শব্দ আগে শিখি, ধ্বনিগুলো শিখলাম, তারপরে বর্ণ শিখছি, তারপরে তোমার কি বলে এই যে বাক্য গঠন করতে শিখি, এগুলো আমাদের প্রাথমিক মানে মৌখিক শিক্ষা। ঠিক আছে, জাস্ট একটা জেনে নিলাম। আর আমাদের শিখন কিভাবে আমরা করব, মানে শিখন থেকে আমরা কি কি শিখতে পারি আগেই বলেছি। এক্ষেত্রে শিক্ষার্থীর মানসিক দক্ষতা বৃদ্ধি পাবে, এক্ষেত্রে শিক্ষার্থী তোমার কি বলে যোগাযোগ যেভাবে করতে হবে, অর্থাৎ যোগাযোগের উপায়গুলো শিখবে। শিক্ষকের ব্যক্তিত্ব এক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, শেখার জন্য অনুকূল পরিবেশের প্রয়োজন, একটা নির্দিষ্ট পাঠ্যক্রম প্রয়োজন, এগুলো আমরা ধীরে ধীরে এক এক করে শিখবো। শিক্ষার্থীর বাড়ির পরিবেশ খুব এক গুরুত্বপূর্ণ, ঠিক আছে, শেখার ক্ষেত্রে। এবং শেখার জন্য যেটা সব থেকে দরকার,
যে সে তার চেনা জগতের মধ্য দিয়ে শিখবে। অর্থাৎ একটা বিষয় আমরা শিখবো, এটাকে আমরা বলে থাকি মূর্ত, আর একটাকে আমরা বলে থাকি বিমূর্ত। একটা মিনিট একটু ওয়েট করবে, একটা জাস্ট একটু ওয়েট করবে, 2 সেকেন্ড। শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। শোনো, হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে। সরি ফর দ্য ইন্টারাপশন। তো তোমাদের যেটা বলার, যে দেখো শিক্ষার্থীর নিজের তোমার বাড়ির পরিবেশটা খুব গুরুত্বপূর্ণ, এটা একটা বিষয়। আর একটা শেখার জন্য আমি যেটা বলছিলাম, শিক্ষার্থী দুটো বিষয় থেকে শেখে। প্রত্যেক একটু মিউট করো। দুটো বিষয় থেকে শেখে, একটা হলো তার মূর্ত ধারণা, একটা হচ্ছে তার বিমূর্ত ধারণা। মূর্ত কাকে বলবো? মূর্ত বিষয়টা হচ্ছে যেটা সে চেনে জানি। ধরো আমি বলছি একটা শিশুর কাছে সে প্রত্যেকদিন একটা বাড়িতে পোষ্য কুকুর বা বিড়াল দেখছে, তাহলে সে কিন্তু সেটা তার হচ্ছে মূর্ত ধারণা, সে প্রত্যেকদিন দেখছে, সে চেনে। আর বিমূর্ত, আমি যদি বলি হাতি দেখেছিস বা বাঘ দেখেছিস, তাহলে সেটা কিন্তু তোমাকে কোনো জায়গায় গিয়ে চিড়িয়াখানায় নিয়ে গিয়ে দেখাতে হবে, বা ধরো কোনো ছবিতে দেখাতে হবে, আজকাল মোবাইল ফোন রয়েছে সেখানে দেখাতে হবে। কারণ কেউ তো আর হাতি বাঘ বাড়িতে পোষে না, তাই সে তার চারপাশে এগুলো দেখতে পাচ্ছে না, তাহলে এটা হচ্ছে তার কাছে বিমূর্ত। তাহলে শিশু যেটা তার সে চেনে জানে সেটা হচ্ছে মূর্ত, আর যেটা হচ্ছে সে চেনে না জানে না, যার সম্পর্কে সে ধারণা মানে বই পড়ে জানতে পারে বা বাড়ির বড়দের থেকে জানতে পারে, সেটা হচ্ছে তার কাছে বিমূর্ত। ক্লিয়ার? আচ্ছা হ্যাঁ ম্যাডাম, ম্যাম। কোনো হ্যাঁ ম্যাম। বলছি কোনো বস্তুকে, মানে ধরো হাতির ক্ষেত্রে যদি বলা হয় যে চিড়িয়াখানায় যখন কোনো শিশুকে গিয়ে দেখানো হচ্ছে হাতিটাকে, তখন ম্যাডাম ওটা বিমূর্ত থেকে মূর্তে পরিণত হবে না? হ্যাঁ, তখন সেটা বিমূর্ত থেকে মূর্ততে পরিণত হয়। তখন সে জেনে গেল, কিন্তু প্রথমে তো সে চিনছে না, সেই জন্য। আচ্ছা ঠিক আছে। আয়ত্তীকরণের ক্ষেত্রে কনসেপ্ট আমি বলে দিয়েছি, আর বলছি না, তবে একটা জিনিস বলবো, এটা প্রথমেই আমি বলে দিই যাতে বুঝতে সুবিধা হয় সকলের ক্ষেত্রে। আচ্ছা, আয়ত্তীকরণ প্রত্যেকটা শিশু যখন, আরেকবার জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য বলছি, শিশু যখন জন্ম নেয় সে তখন কি করে না, তার বিশেষ একটা একটা সামর্থ্য নিয়েই সে জন্মায়। প্রথম যে শব্দটা সে বলছে, মানে যেভাবে তোমার কি বলে, একটা নির্দিষ্ট পিরিয়ডের পর সে যখন মা বাবা এগুলো বলতে শেখে, তখন আমরা কি এগুলো শেখাই ওদেরকে? ওরা নিজেরাই বলতে শেখে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা জাস্ট মুখে হয়তো বলতে পারি যেটা বলো, তো এটা ওদের একটা শিশু যখন ভূমিষ্ঠ হয় মাতৃভাষার ক্ষেত্রে, এটা তাদের সামর্থ্য নিয়েই তারা জন্মায়, এটা হলো তাদের আত্মীকরণ। এবার এই জায়গাগুলোকে আমরা যখন কোনো কিছু সাপোজ একটু ভুল বলছে, আমরা যখন এটাকে সংশোধিত করে দিই, সেটা আলাদা বিষয়, সেটাও আত্মীকরণের মধ্যে পড়ে, কিন্তু সেটা কখন পড়ে? যখন সেটা দ্বিতীয় ভাষার ক্ষেত্রে পড়ে। তাই জন্য আমরা বলি যে দ্বিতীয় এবং তৃতীয় ভাষার ক্ষেত্রেও আত্মীকরণ সম্ভব। কখন সম্ভব? দ্বিতীয় ভাষার ক্ষেত্রে তাকে সচেতন থাকতে হবে, ঠিক আছে? আর প্রথম ভাষার ক্ষেত্রে স্বাভাবিক থাকবে। দেখো এই বিষয়টা বুঝে নাও, যখন সে মাতৃভাষা হবে সেটা তার প্রথম ভাষা, তো এই ক্ষেত্রে আত্মীকরণ হচ্ছে, প্রথম ভাষার ক্ষেত্রে আত্মীকরণ হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া। আর যখন দ্বিতীয় ভাষার ক্ষেত্রে, তখনও কিন্তু সেটা আত্মীকরণ, অর্থাৎ সে কোনো কিছু একটা ভুল বলেছে তাকে শেখানো হচ্ছে, তখন সেটা হবে তার কাছে সচেতন প্রক্রিয়া, বা তখন সেটা হচ্ছে সচেতন প্রক্রিয়া। দুটোই কিন্তু আত্মীকরণ, ঠিক আছে? এইভাবে সে শেখার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে সে শিখবে, ভাষাটাকে রপ্ত করবে, এবং স্বাভাবিক বোধগুলো তার মধ্যে, শিশুর মধ্যে অসচেতন ভাবেই বিকশিত হবে। অর্থাৎ আত্মীকরণের ক্ষেত্রে একটা প্রকৃতিগত বিষয় থাকে আত্মীকরণ, তারপরে শুরু হচ্ছে ভাষা শিখনের প্রক্রিয়া। ভাষা শিখনের প্রক্রিয়া। আর
আত্মীকরণের ক্ষেত্রে প্রচুর কথোপকথন হয়, শিশুরা অনেক বকবক করে। আরেকটা হলো ওদের কান, এটা খুব মানে খুব সাংঘাতিক বিষয়। ওরা যে শেখে, এই যে কথাটা বলে যে প্রথমে, এটা কি ওরা এমনি এমনি বলে? স্বাভাবিক প্রক্রিয়া তো আছেই, ওরা কিন্তু কান দিয়ে শুনে শেখে। ওদের কাছে শ্রবণ ক্ষমতাটা খুব দরকার। এই জন্য আমরা যখন এর পরের চ্যাপ্টারে স্কিল পড়বো, প্রথমেই থাকবে শ্রবণ, তারপরে হচ্ছে তোমার মানে কানে শোনা, বলা, পড়া, লেখা, ঠিক আছে? এই একদম প্রথমে ওরা দেখবে একটা শিশু কি করে, হাত পা ছুঁড়ে কাঁদে, তারপর ওই বিভিন্ন ভাবে বিভিন্ন শব্দ করে মুখে, তারপর মাম্মা দাদা বলে, এগুলো সব আত্মীকরণের মধ্যে পড়ছে। বি কেয়ার, ঠিক আছে? তারপর ধীরে ধীরে ওরা শব্দগুলো শিখতে শেখে, বা 1 বছরে গিয়ে ওরা একটা শব্দ শেখে। এইগুলো হলো আত্মীকরণ। আত্মীকরণটা কি জন্মগত? হ্যাঁ, জন্মগত, মানে জন্মের পরই ওদের মধ্যে হয়, স্বাভাবিক ভাবেই থাকে। এটা একটা ওদের মধ্যে, ওই আগেই বললাম না যে আত্মীকরণটা হচ্ছে ওদের একটা বিশেষ একটা সামর্থ্য নিয়েই শিশুরা জন্মায়। আমরা সবাই তাই, শিশুরা ভূমিষ্ঠই হয় ওই মাতৃভাষার মানে এটা, আর মাতৃভাষাতেই আত্মীকরণটা দেখা যায়। এই আয়ত্তীকরণ বিষয়টা ওদের মাতৃভাষার মাধ্যমেই বেশি দেখা যায়, ঠিক আছে? আচ্ছা, এই হলো তোমাদের আজকের পড়া। ভালো করে কনসেপ্ট গুলো, কোয়েশ্চেন যেগুলো দিয়েছি আমি উত্তর নিচে করেই দেওয়া আছে। আশা করছি প্রশ্নগুলো প্রত্যেকে পড়ো, যদি কোনো জায়গায় অসুবিধা হয় আমাকে জিজ্ঞাসা করো, প্রশ্ন তোমার কি বলে, আশা করছি আমি বুঝতে পারবে। এবার যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে সে বলবে। নেক্সট দিন আমি দেখিয়ে দিচ্ছি, নোট তোমরা পেয়ে যাবে আজকের ক্লাস হয়ে যাওয়ার পর। 3 নম্বর ক্লাসে দক্ষতা আমি শুরু করবো, ঠিক আছে? যদি কারোর এই জায়গা সংক্রান্ত কোনো কোয়েশ্চেন থাকে, তারা প্রত্যেকে আমাকে নেক্সট দিনকে প্রশ্ন করতে পারো, এখনো করতে পারো। বল ম্যাম, মোটর লার্নিংটা একবার বলুন তো ম্যাম। মোটর লার্নিংটা হচ্ছে আমরা যখন কোনো কিছু শিখি, যেটা বললাম না, একদম শিশুর ক্ষেত্রে কি হবে, শিশুর ক্ষেত্রে যেমন হবে সে হাঁটতে শিখছে, দৌড়তে শিখছে, এগুলো হচ্ছে তার মোটর লার্নিং। এবার যখন কি ধরো বড় মাধ্যম, যে ধরো আমি সাপোজ কেউ গাড়ির ড্রাইভিং শিখছে, তো সেটা তো আর শিশুরা তো ড্রাইভিং শেখে না, তাহলে এগুলোও কিন্তু মোটর লার্নিং এর পরে, কিন্তু এগুলো বড়দের ক্ষেত্রে। এটাও শিখন, কেমন? এবার শিশুদের ক্ষেত্রেও শিখন আছে আর বড়দের ক্ষেত্রেও আছে। যেটা বললাম মৌখিক, সেটা একদম শিশুদের ক্ষেত্রেই প্রযোজ্য। মৌখিক যেটা মুখে মুখে শেখে, ধ্বনি, বর্ণ, শব্দ, এই 3। ম্যাডাম, মোটর লার্নিং কে আমরা দৈহিক শিখন বলতে পারি? দৈহিক, হ্যাঁ বলতে পারো। দৈহিক এবং মানসিক দুটোই বলি, তবে পেশি এর সঙ্গে জড়িত। ঠিকই বলেছো, দৈহিক। ম্যাডাম, আর একটা প্রশ্ন আছে যেটা করছিলাম, ওই বিমূর্তটা আপনি বললেন, আমি আর একটা কথা বলি। বলছি মূর্ত ও বিমূর্ত, এটা তো মানে কোনো কারোর চিন্তা ভাবনার দুটো প্রকার, মূর্ত চিন্তা ভাবনা আর বিমূর্ত চিন্তা ভাবনা। মূর্ত চিন্তা ভাবনা মানে তো ম্যাডাম এটা বোঝায়, ধরুন আমার সামনে একটা ক্লাসরুমে একটা ডাস্টার রাখা রয়েছে, সেই ডাস্টারটা দেখে আমার যে চিন্তা ভাবনা জন্মাবে আমার মনের মধ্যে, সেটা আমার মূর্ত চিন্তা ভাবনা হবে। আর এবার আমি ধরুন একটা ক্লাসরুমে গেলাম, আপনি যেটা বলছিলেন যে কোনো পশু সম্পর্কে যদি আমি সেটা বলতে চাই ক্লাসরুমে অন দ্য স্পট, কিন্তু সেটা আমি তৎক্ষণাৎ তাদেরকে দেখাতে পাচ্ছি না। যদি বললাম যে তোমরা কি বাঘ দেখেছো, এবার ওরা কল্পনা করার চেষ্টা করবে যে কেমন কি দেখতে হয়, হয়তো শিক্ষক মহাশয় কিছু হিন্ট দেবেন যে এরকম দেখতে হয়, ওরকম দেখতে হয়। তখন শিক্ষকের ওই কথাগুলো শুনে শিক্ষার্থীরা যে কাল্পনিক চিন্তা ভাবনা করবে, তাকে তো ম্যাডাম বিমূর্ত চিন্তা ভাবনা বলা হয়। হ্যাঁ, সেটাকে বিমূর্ত চিন্তা ভাবনা বলে। কিন্তু এটা তুমি যেটা বলছো সেটা একটু বড় অবস্থায় না গেলে, ক্লাস অন্তত 2-3 তে না গেলে, 2 তে অন্তত না গেলে, এই এখনকার স্টেজে ক্লাস 1-2 তে না গেলে ওরা কিন্তু জানবে না। তুমি যদি একদম ছোটতে বলো, তাহলে ওরা তো এখন কিছুই দেখেনি, ওরা জানেই না, ঠিক আছে? ওই চিন্তা ভাবনাটাই আসবে না ম্যাডাম। হ্যাঁ, চিন্তা ভাবনাটা করতে গেলে অন্তত প্রাথমিক স্টেজে, অন্তত 2য় শ্রেণীতে অবধি ওদের পৌঁছতেই। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। ঠিক আছে, আর একটা জিনিস বলবো যে লাস্ট একটা হলো ক্রিটিক্যাল পিরিয়ড হাইপোথিসিস বলে একটা কথা আছে। ক্রিটিক্যাল পিরিয়ড হাইপোথিসিস, যেটা হচ্ছে সিপিএইচ বলা হয়, ঠিক আছে? ওটার মাধ্যমে ভাষার বিকাশ ঘটে। ওটা একটুখানি লিখে নেবে।
আসে না, আবার চলেও আসতে পারে। সিপিএইচ, এটা ইংরাজিতে আছে, স্যার পড়াবে হয়তো, আমি তো জাস্ট বলে দিচ্ছি। ক্রিটিক্যাল পিরিয়ড হাইপোথিসিস। হাইপোথিসিস, হ্যাঁ, বাংলায় লিখে নিতে পারো, যে যেটার ফলে ভাষার বিকাশ ঘটে, কোনটা কঠিন কোনটা সহজ এইগুলো, ঠিক আছে। কোনো কিছু তোমার কি বলে, যেটা শিক্ষা মানে তুলনামূলক, যেটা প্রথম ভাষার পরে শেখে মানুষ, ঠিক আছে। আরেকটা হলো যেগুলো কোনো কিছু থেকে ধীরে ধীরে, মানে যে এটা একমাত্র ফার্স্ট স্টেজে শেখে না, এই বিকাশটা তার অন্তত বয়স সন্ধির সময়, কৈশোরের সময়, তখন গিয়ে সে শেখে, ঠিক আছে, এই পিরিয়ডটা। ম্যাম এটা আরেকবার বলুন। ক্রিটিক্যাল পিরিয়ড হাইপোথিসিস বলে ভাষার বিকাশে একটা একটা ইনস্ট্রুমেন্ট আছে যেটা কাজে লাগে, যেটা একেবারে শিশুরা শেখে না, বয়স সন্ধি হলে বা কৈশোর সময়ে গিয়ে তখন ভাষার বিকাশের জন্য কাজে লাগে, ঠিক আছে। প্রথমে নয় এটা। আমরা ভাষার ডিটেল বিকাশ, কোনো ধরনের ব্যাকরণ জানতে গেলাম বা এই ধরনের বিষয়গুলো যখন জানতে চাই, তখন এটা আমাদের কাজে লাগে। ওকে, এবার বোঝা গেল? হ্যাঁ ম্যাম। আজকের ক্লাস কেমন লাগলো? সুন্দর ম্যাম, ভালো। সকলে বুঝতে পেরেছো? পড়া ইয়েস ম্যাম। হ্যাঁ ম্যাম। পড়া রেডি করো, নেক্সট দিনের ক্লাসের জন্য তৈরি হও, আর এটা একদম চলতে থাকবে। এই যে ভলিউম, মানে এটা যে একটা স্পিডটা তৈরি হচ্ছে, এটা যেন লাস্ট ডে অবধি থাকে, কেউ যেন ক্লাসের মধ্যখানে ঝিমিয়ে না পড়ে, তাহলে খুব মুশকিল। বাহ, সকলের থেকে অনেক সকলকে অনেক থ্যাংক ইউ, আর ভালো থাকো। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। নেক্সট দিন স্যার ক্লাস নেবেন, সেকেন্ড যে ক্লাসটা রয়েছে সেটা স্যার নেবেন, অর্থাৎ ওই যে বর্ণ আর বর্ণ বিশ্লেষণ, ঠিক আছে। বর্ণ আর বর্ণ বিশ্লেষণ, এই দেখো এই রুটিনের এই যে সেকেন্ড পার্টটা, এটা স্যার নেবেন, আর তারপরের দিন আমি আবার নেব। ওকে ম্যাম, হ্যাঁ বল। বলছি আজকে যেটা পড়ালেন যে নোটটা, ওটা কি আজকে গ্রুপে দেবে? আজকে দিয়ে দেবে স্যার, দিয়ে দেবে আজকে বা কালকে দিয়ে দেবে। আর স্যার সবসময়, আমি একটা কথা বলি, স্যারেরকে এতগুলো সবকিছু তো মেনটেন করতে হয়, তো স্যার যদি ভুলেও যায় তোমরা চেয়ে নেবে, দিয়ে দেবে। ম্যাম একটা কথা বলছি ম্যাম, আপনার বাড়িটা কোথায় বলবেন একবার? হ্যাঁ, আমার বাড়ি, আমার হ্যাঁ? বাড়ি কলকাতায়। আরেকবার বলুন, আমি বুঝতে পারলাম না। কলকাতায়, কলকাতায়। আচ্ছা ঠিক আছে। তোমাদের বাড়ি কোথায়? সকলে ডিস্ট্রিক্ট বেশিরভাগটাই? আমার বাড়ি ম্যাডাম হচ্ছে বীরভূম। ঠিক আছে, চলো আজকে তাহলে শেষ করছি ক্লাস। গুড নাইট, কেমন? থ্যাংক ইউ ম্যাম।